দেখো চলে এসেছি আমরা প্র্যাকটিস সেট 2 নিয়ে। ঠিক আছে, দেখতে থাকো। চলে আসি ফার্স্ট অঙ্কে। কি বলেছে? বলছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা দেখো তো, একটা যদি সেতু 200 মিটার দীর্ঘ একটা সেতু, ধরে নাও এটা একটা 200 মিটার দীর্ঘ একটা সেতু, এটা একটা সেতু যার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। ঠিক আছে, একটা ট্রেন এটাকে অতিক্রম করছে, একটা ট্রেন এটাকে অতিক্রম করছে, ট্রেনটার দৈর্ঘ্য 150 মিটার। আচ্ছা ভালো করে লক্ষ্য করো তো, ট্রেনটার ইঞ্জিন যখন সেতুটার এক প্রান্তে চলে আসবে, একদম এখানে ট্রেনটার ইঞ্জিন যখন সেতুটার প্রান্তে চলে আসবে তখন থেকেই তো কাউন্ট করা শুরু হয়ে গেল। ট্রেনটা যাচ্ছে এখান দিয়ে, ট্রেনটা এর উপর দিয়ে যাওয়া শুরু করেছে, এখানে যখন ছিল একদম শুরু হয়ে গেল কাউন্ট। যাচ্ছে ট্রেনটা, ঝিকঝিক করতে করতে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে 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 ট্রেনটা এই পর্যন্ত আসলো। এবার এটাকে যখন ক্রস করে গেল, এখনো ক্রস হয়নি, ট্রেনটার একদম শেষ বগি, যদি এটা শেষ বগি হয়, শেষ বগিটা যখন এটাকে ক্রস করলো তখন ট্রেনটা ক্রস করলো সম্পূর্ণ। তার মানে ট্রেনটা যখন শেষ বগিটা, ট্রেনটার শেষ বগিটা যখন একে ক্রস করে গেল, ট্রেনটার শেষ বগিটা যখন ক্রস করে গেল তখনই এর সম্পূর্ণ ক্রস হলো। তাহলে বলো তো ট্রেনটা কত দৈর্ঘ্য গেল? এই দৈর্ঘ্য তো যেতে হলোই, এই 200 মিটার তো ট্রেনটাকে যেতে হলোই, তার সাথে এই দৈর্ঘ্যটাও যেতে হলো না ট্রেনটাকে, কারণ ট্রেনটার ইঞ্জিনটা এতটা তো আরো এসছে, এতটা তো আরো এসছে, তাহলে এটা ট্রেনটার নিজের দৈর্ঘ্য 150 মিটার। তাহলে মাথায় রাখবে, যখনই একটা ট্রেন কোনো একটা পোস্টকে বা কোনো একটা ব্যক্তিকে, এরকম টাইপের কোনো একটা পোলকে, এগুলোকে যখন অতিক্রম করে তখন ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্য যায়। ধরুন একে অতিক্রম করছে, এখানে আসলো, অতিক্রম করে চলে গেল, তার মানে এর দৈর্ঘ্যটা তখন আর ধরা হয় না। কিন্তু যখন ট্রেন কোনো টানেলকে, কোনো ব্রিজকে, কোনো প্ল্যাটফর্মকে, এইগুলোকে যখন অতিক্রম করে তখন ট্রেনটা ব্রিজের দৈর্ঘ্য যায়, সাথে নিজের দৈর্ঘ্য যায়। বোঝা গেল? তাহলে এই সময় কি বলেছে আমাকে, ট্রেনটা 200 মিটার দৈর্ঘ্য একটি সেতুকে অতিক্রম করলো, তার মানে ট্রেনটা 200 মিটার গেছে, তার সাথে নিজের যে দৈর্ঘ্য ছিল 150 মিটার সেটাও গেছে। তাহলে এবার অঙ্কেতে আসি। বোঝা গেল? অঙ্কে আসি। বলছে 150 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন 70 কিলোমিটার বেগে 200 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করে, তাহলে ট্রেনটা টোটাল কত দৈর্ঘ্য গেছে? ট্রেনটি টোটালে কত দৈর্ঘ্য গেছে? 200 তো গেছেই সেতুটার দৈর্ঘ্য, প্লাস 150 মিটার গেছে নিজের দৈর্ঘ্য, মানে 350 মিটার গেছে। ট্রেনটি টোটালে 350 মিটার গেছে। ঠিক আছে, ট্রেনটার স্পিড কত দেওয়া আছে দেখো তো, ট্রেনটি দেখো তো গতিবেগ দেওয়া আছে 70 কিলোমিটার পার ঘন্টা। 1 ঘন্টায় ট্রেনটা 70 কিলোমিটার যায়, কিন্তু আমার এখানে তো হিসাব মিটারে বেরিয়েছে, তাহলে নিঃসন্দেহে গতিবেগটাকেও মিটারে নিয়ে আসতে হবে। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে তাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে করে নি, ট্রেনটার গতিবেগটা বের করে নি। গতিবেগ কোশ্চেনে দেওয়া ছিল 70 কিলোমিটার পার ঘন্টা। আমি যদি একে 5/18 দিয়ে গুণ করে দিই তাহলে মিটার পার সেকেন্ডে বেরিয়ে যাবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ডে কেন বের করছি, কারণ আমার এই হিসাবটা মিটারে দেওয়া আছে। 2 দিয়ে কেটে দিলাম 35 হলো, 2 দিয়ে কেটে দিলাম 9 হলো, তাহলে সমান 35 × 5 করলে কত হবে? 35, 25 আর 150, 175/9। তাহলে ট্রেনটার গতিবেগ হয়ে গেল এখন 175/9 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড মানে কি, ট্রেনটা এত মিটার 175/9 মিটার যেতে ট্রেনটার সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 350 মিটার যেতে কত লাগবে? পারবে না? একদম বাচ্চাদের মতো করে দেখো, 175/9 মিটার যেতে ট্রেনটার সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 মিটার যেতে কত লাগবে? 1 মিটার যেতে লাগবে 1/175/9 এত সেকেন্ড। এটা উল্টে যাবে, নিচে আছে উল্টে যাবে, উল্টে গেলে 9টা হয়ে গেল উপরে, আর হচ্ছে 175টা হয়ে গেল নিচে, তাহলে এত সেকেন্ড লাগবে। এটা তো গেল 1 মিটার যেতে, আমাকে কি বের করতে হবে? 350 মিটার যেতে।
তাহলে 350 মিটার যেতে ট্রেনটার সময় লাগবে 9/175 ইন্টু 350। ঠিক আছে, 175 দিয়ে 350 কেটে দিলাম, 2 দিয়ে চলে গেল কাটা, 2 ইন্টু 175 করলে 350 হয়, 9 2 18। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 18 সেকেন্ড। তাহলে ট্রেনটার কত সময় লাগছে স্যার? 18 সেকেন্ড সময় লাগছে। দেখো অপশন সি 18। বোঝা গেল? তাহলে ট্রেনটার টোটাল সময় লাগবে 18 সেকেন্ড। চলে আসি পরের অঙ্কে। 2 নাম্বার বলছে 9195 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে করে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা এবং 90 টাকা নিলে বাকি টাকার অনুপাত 2:3:4 হয়। তবে বি কত টাকা পেয়েছিল? বলছে একজন ব্যক্তির কাছে 9195 টাকা আছে, তিনি তিনজনকে এ বি সি তিনজনকে টাকাটা ভাগ করে দিলেন। ঠিক আছে, ভাগ করে দিল, একে হয়তো দিয়েছে 2000, একে 3000, একে বাকিটা দিয়েছে, এভাবে ভাগ করে দিয়েছে। বলছে এ যত টাকা পেয়েছিল তার থেকে যদি 45 টাকা বাদ দিই, বি যত টাকা পেয়েছিল তার থেকে যদি 60 টাকা বাদ দিই এবং সি যত টাকা পেয়েছে তার থেকে যদি 90 টাকা বাদ দিই, তাহলে যে নতুন টাকাটা পেলাম তাদের যদি অনুপাত করি, অনুপাত দাঁড়াবে 2:3:4। তাহলে বি প্রথমে কয় টাকা পেয়েছিল এটা দিয়েছে কোশ্চেন। দেখো একজন ব্যক্তির কাছে 9195 টাকা আছে, এই 9195 টাকা তিনি তিনজনকে ভাগ করে দিলেন, এ বি আর সি। ঠিক আছে, কে কত টাকা পেয়েছিল আমি জানি না, রেশিও জানি না কিছু। বলছে এ যত টাকাই পেয়ে থাক না কেন, এখান থেকে যদি আরো 40 টাকা বাদ দিয়ে দিই তাহলে নতুন একটা কিছু টাকা থাকবে এর কাছে। বি যত টাকা পেয়েছিল সেখান থেকে যদি কত টাকা 60 টাকা বাদ দিয়ে দিই তাহলে বি এর কাছে অন্য একটা অ্যামাউন্ট দাঁড়াবে। সি যা পেয়েছে এখান থেকে যদি আমি 90 টাকা বাদ দিয়ে দিই তাহলে সি এর কাছেও একটা নতুন কিছু অ্যামাউন্ট থাকবে। বলছে এই তিনটার অনুপাত, এই যে তিনটা টাকা পেলাম এদের অনুপাতটাই হচ্ছে 2:3:4, এদের অনুপাতটাই হচ্ছে 2:3:4। তাই তো? তাহলে বলছে 2:3:4 মানে কি, এর কাছে যদি 2x টাকা থাকে তাহলে বি এর কাছে 3x টাকা আছে, সি এর কাছে 4x টাকা আছে। এটা এখন, আগে না কিন্তু, বর্তমানে এই অনুপাত অনুযায়ী বর্তমানে এর কাছে 2x টাকা থাকলে বি এর কাছে 3x আছে, সি এর কাছে 4x আছে। দেখো তো, তাহলে এটা লিখে দিই। আচ্ছা দেখো তো, বলছি এর কাছে তাহলে বর্তমানে কত টাকা আছে? 2x টাকা। বি এর কাছে বর্তমানে কত আছে? 3x টাকা। সি এর কাছে বর্তমানে কত আছে? 4x টাকা আছে না? আছে তো। আচ্ছা এটা তো বর্তমানে আছে, এর কাছে মূল যে টাকাটা ছিল সেখান থেকে 40 টাকা বাদ দেওয়ার পর 2x টাকা আছে। তাহলে আমি উল্টা ভাবে বলতে পারি না এই 2x এর সাথে 40 টাকা যোগ করলে এর মূল টাকা পেয়ে যাব? তাহলে এর কাছে মূল কত টাকা ছিল? 2x + 40। তাহলে এর কাছে আসলে কত টাকা ছিল? 2x + 40। একই রকম ভাবে বি এর মূল টাকা থেকে 60 টাকা বাদ দেওয়ার পর 3x দাঁড়িয়েছে, তাহলে 3x এর সাথে 60 যোগ করলে বি এর মূল টাকা পেয়ে যাব না? তাহলে বি এর কাছে কত ছিল? 3x + 60। একই রকম ভাবে সি এর কাছে যা ছিল সেখান থেকে 90 বাদ দেওয়ার পর 4x দাঁড়িয়েছে, তাহলে এই 4x এর সাথে 90 যোগ করলে সি এর মূল টাকা পেয়ে যাব, তাহলে 4x + 90। তাহলে এর কাছে মূল আছে এত টাকা, বি এর কাছে ছিল এত টাকা, সি এর কাছে ছিল এত টাকা। আলটিমেট এই তিনজনের কাছে যা ছিল এটাই তো হচ্ছে যোগফলটাই তো এটা। তাহলে আমি বলতে পারি না এই তিনটার যোগফল করলে 9195 বেরাবে? তাহলে দেখো তো, তাই তো বলতে পারবো আমরা। এখানে করে দিই কি স্যার, কত আছে? 2x + 40 প্লাস 3x + 60 প্লাস 4x + 90, এই তিনটার যোগফল করলেই তো 9195 টাকা, যেটা দেওয়া আছে কোশ্চেনে। এবার আমি বের করি। 2x + 3x করলে 5x, 5x এর সাথে 4x যোগ করলাম 9x, 9x প্লাস 40 60 100, সরি কত আছে? 40 না 45 আছে এটা, সরি 45 আছে, এটা 45 আছে, 45 বলেছে, 40 করেছি, 40 করলে স্যার কাটা যাবে না, 45 আছে।
তাহলে এটা 45 আছে, 2x প্লাস 45, 9x প্লাস, আচ্ছা একবারে করে দিই, 45 আর 60 যোগ করলে 105, 105 আর 90 যোগ করলে 195 সমান 9195। তাহলে দেখো 9x সমান কি হবে, এই 195টা এদিকে যোগ আছে, এই দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 9195 মাইনাস 195, তাহলে বিয়োগ করলে কত হবে, 9x সমান 9000, 9x সমান যদি 9000 হয় তাহলে x সমান কত হবে, 9000 ডিভাইডেড বাই 9, 9 দিয়ে কেটে দিলাম 1000, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 1000। ঠিক আছে, x সমান হয়ে গেল 1000। আমাকে কি জানতে চেয়েছে স্যার, b কত টাকা পেয়েছিল। আচ্ছা দেখো তো b কত টাকা পেয়েছিল, 3x প্লাস 60 পেয়েছিল না b, x এর ভ্যালু আমরা পেয়ে গেছি 1000, তাহলে আমি পেয়ে যাব না b কত টাকা পেয়েছিল, মুছে দিলাম এটা। তাহলে b কত টাকা পেয়েছিল, 3x মানে 3 ইন্টু 1000 প্লাস কত 60, তাহলে 3 ইন্টু 1000 করলে কত হবে, 3000, 3000 প্লাস 60, তাহলে 3060 টাকা পেয়েছিল। ঠিক আছে, তাহলে বি কত টাকা পেয়েছিল, বি 3060 টাকা পেয়েছিল। বোঝা গেল স্যার, বোঝা গেছে, একদম পাতি অঙ্ক। চলে আসি অপশন নাম্বার কততে ছিল দেখো তো, 3060, অপশন ডি। চলে আসি পরের অঙ্কে, 3 নম্বর। বলছে দুটি সংখ্যার যোগফল 10 হয়, যদি দুটি সংখ্যার যোগফল 10 হয় এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6 এর যোগফলের সমান, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6 এর যোগফলের সমান, তবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে। ঠিক আছে, দেখো বলছে দুটো সংখ্যার যোগফল 10, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6 এর যোগফলের সমান। প্রথম সংখ্যাটা দেখো, দুটো সংখ্যার যোগফল 10 দেওয়া আছে, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তার সাথে 6 যোগ করলে তার সাথে সমান। তার মানে আমি এখান থেকে তো এটা বুঝে গেছি যে দ্বিতীয় সংখ্যাটা ছোট, প্রথম সংখ্যাটা বড়। প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার সাথে আবার 6 যোগ করব, তাহলে প্রথম সংখ্যাটা বেরাবে। তাহলে আমি দ্বিতীয় সংখ্যাটা ছোট আছে, আমি ধরে নিলাম, আমি অঙ্কের জন্য ধরে নিলাম আমার দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে x। তুমি প্রথমটাও x ধরতে পারো, প্রথমটা ধরলে বাই বাই করতে হবে, সমস্যা। দ্বিতীয়টা যদি ছোটটাকে সবসময় ধরার চেষ্টা করবে, ধরলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা যদি x হয়, তাহলে দেখো তো প্রথম সংখ্যাটা কত হবে, প্রথম সংখ্যাটা কত হবে, ফার্স্ট সংখ্যাটা কত হবে, প্রথম সংখ্যাটা হবে এর দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তার সঙ্গে 6 যোগ করলে যেটা হয় তার সাথে সমান। তাহলে দ্বিতীয় সংখ্যা x হলে প্রথম সংখ্যা এটা। কোশ্চেনে দিয়েছে এই দুটোর যোগফল হচ্ছে 10, তাহলে আমরা বলতে পারি না, আমরা এখান থেকে বলতে পারি না স্যার, আচ্ছা এখানেই করে দিই যে x প্লাস 2x প্লাস 6 এই দুটোর যোগফল 10। তাহলে এখান থেকে 3x সমান 6টা ওইদিকে চলে গেল, বিয়োগ হয়ে গেল 10 মাইনাস 6, তাহলে x সমান 4 আর 3টা এদিকে চলে আসলো, ভাগ হয়ে গেল, গুণ ছিল ভাগ হয়ে গেল, x এর ভ্যালু 4/3। আচ্ছা x এর ভ্যালু 4/3, তার মানে আমি একটা সংখ্যা পেয়ে গেলাম, দ্বিতীয় সংখ্যাটা পেয়ে গেলাম 4/3। তাহলে প্রথম সংখ্যাটাও পেয়ে যাব না। দেখো তো x কি ছিল, দ্বিতীয় সংখ্যা ছিল, দ্বিতীয় সংখ্যার ভ্যালু 4/3 পেয়ে গেছি, প্রথম সংখ্যাটাও পেয়ে যাব না। কি করে পাবো স্যার, এই 4/3 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিবে, তাও পেয়ে যাবে, বা 10 থেকে 4/3 বাদ দিয়ে দিবে, তাও পেয়ে যাবে। দুটো সংখ্যার যোগফল 10, একটা 4/3, তাহলে আর একটা কত হবে, 10 মাইনাস 4/3, তাও হবে, বা x এর ভ্যালু এখানে বসিয়ে দাও, তাও হবে। আমি এখানে বসিয়ে দিই, তাহলে একটা সংখ্যা 4/3 হয়েছে, আর একটা সংখ্যা কত হবে, এখানে যদি x এর ভ্যালু বসিয়ে দিই 2 ইন্টু 4/3 প্লাস 6, তাহলে কি হচ্ছে স্যার 8/3 প্লাস 6, 3 হয়ে গেল লসাগু, 8 বসে গেল, 3 6 18, তাহলে 18 প্লাস 8 26/3। ঠিক আছে, বোঝা গেল। তাহলে একটা হচ্ছে 4/3 আর একটা হচ্ছে 26/3।
এবার বলেছে আমাকে তাহলে এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা, কোশ্চেনে বলেছে এই দুটোর বিয়োগফল কত হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে কত হবে, এই দুটোর বিয়োগফল চেয়েছে, এটা আর এটার বিয়োগফল চেয়েছে কোশ্চেন। তাহলে পারবো না বিয়োগফল বের করতে, তাহলে ওদের অতএব বিয়োগফল কত হবে, সংখ্যা দুটির বিয়োগফল কত হবে, বড় সংখ্যাটা কত আছে 26/3 আছে, এখান থেকে বাদ দিব কি 4/3, তাহলে লসাগু হয়ে গেল 3, 26 থেকে 4 বাদ 22/3, তাহলে অ্যান্সার হয়ে গেল 22/3। 22, আচ্ছা ভগ্নাংশে করা আছে, পূর্ণ সংখ্যা করা যায়, 3 7 21 1/3, 7 পূর্ণ 1/3, ঠিক আছে, 3 7 21 7 পূর্ণ 1/3, তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে দেখো তো, অপশন বি 7 পূর্ণ 1/3, ঠিক আছে। চলে আসি স্যার, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, পরের দিন এসে তাহলে ওটা দেখে ওটা শুরু করে দেখেই তারপরে পরেরটা শুরু করব। চলে আসি 4 নাম্বার অঙ্কে, এটাও দেখো কলকাতা পুলিশ কনস্টেবল 2017 কোশ্চেন এটা। চলে আসি 4 নাম্বার, দেখো কি বলেছে, বলছে 2 to the power 10 - 1 নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য, নিচে 4টা অপশন দেওয়া আছে, বলছে এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা দিয়ে এটাকে ভাঙা যায়, এটা স্যার অপশন তোমাকে দেওয়া থাকতেই হবে, না হলে তুমি এইভাবে করতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা এমনি আমি এখানে অপশন দেখেই বলতে পারবো কোনটা অ্যান্সার হবে, ঠিক আছে, প্রসেস অবশ্যই প্রসেস আছে, প্রসেসে আমরা পড়ে যাচ্ছি, কিন্তু আমি এই ক্ষেত্রে আমি অপশন দেখে বলতে পারবো যে কি হবে। কিভাবে স্যার, দেখো তো 2 এর মাথাতে 2 এর পাওয়ারে তুমি যাই দাও না কেন ওর আলটিমেট ইউনিট ডিজিটটা জোড় সংখ্যায় আসবে। দেখো 2 এর পাওয়ারে যদি 1 দিই 2, 2 এর পাওয়ারে যদি স্কোয়ার দিই 4, 2 এর যদি কিউব করি 8, 2 টু দি পাওয়ার যদি 4 করি 16, ঠিক আছে, 2 টু দি পাওয়ার যদি 5 করি 32। দেখো তো ওর ইউনিট ডিজিট সব সময় জোড় সংখ্যা আসছে না, সব সময় জোড় সংখ্যা আসছে তো, 2ও জোড় সংখ্যা, 4ও জোড় সংখ্যা, 8ও জোড় সংখ্যা, 6ও জোড়, 2ও জোড়, আবার তো রিপিট, আবার 2 তারপরটা আবার 4 আসবে, তারপর আবার 8 আসবে, আবার 6 আসবে, 2 সব সময় 4 ঘর পর পর রিপিট হয়। যাই হোক, আমার যেটা বলা উদ্দেশ্য ছিল যে ইউনিট ডিজিট সব সময় জোড় সংখ্যায় আসবে, ঠিক আছে। আচ্ছা, ইউনিট ডিজিট যদি জোড় সংখ্যা আসে, ইউনিট ডিজিট যদি জোড় সংখ্যা আসে, দেখো তো এখানের মধ্যে কি কি পসিবিলিটি আমার হতে পারে, নিচের কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য বলেছে কোশ্চেনে, নিচের কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য। আচ্ছা দেখো তো অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ 2 টু দি পাওয়ার 10, আচ্ছা অপশন নাম্বার এ দিয়েছে 2, বি দিয়েছে 3, সি দিয়েছে 4, ডি দিয়েছে 10। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এর ইউনিট ডিজিট এসে জোড় সংখ্যা, তার মানে 2 এর মাথায় যদি আমি 10 বের করি আর যাই হোক না কেন এর ইউনিট ডিজিট একটা ইভেন নাম্বার, একটা জোড় সংখ্যায় আসবে, এটা তো আমি বুঝে গেলাম যে এর 2 টু দি পাওয়ার 10 বের করলেও এর ইউনিট, আর সামনে যা ইচ্ছা থাকতে পারে কিন্তু ওর ইউনিট ডিজিটটা জোড় সংখ্যা আসবে। আচ্ছা এখান থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই, 1 বাদ দিয়ে দিই, তাহলে দেখো তো আলটিমেট 1 বাদ দেওয়ার পর ওর ইউনিট ডিজিটটা বিজোড় হয়ে যাবে না, বিজোড় হয়ে যাবে তো, বড় করে লিখে দিই, বিজোড় হয়ে যাবে না। জোড় সংখ্যা থেকে আমি 1 বাদ দিচ্ছি, ওর জোড় শেষ অঙ্কটা, ওর শেষ অঙ্ক একক অঙ্ক থেকে, একক অঙ্কটা জোড় ছিল, ওখান থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই আলটিমেট বিজোড় হবে তো। তুমি ধরো আমি যে কোনো একটা উদাহরণ লিখছি, ধরো একটা সংখ্যা লিখলাম 1 5 7 3 6, জোড় ছিল, আমি যদি এখান থেকে 1 বাদ দিয়ে দিই, তাহলে একটা যদি বাদ দিই, 1 যদি বাদ দিয়ে দিই আলটিমেট দেখো তো 6 থেকে 1 বাদ দিলে 5, ওর ইউনিট ডিজিটটা বিজোড় চলে আসলো না। তাহলে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই, 2 টু দি পাওয়ার 10 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই, তাহলে আলটিমেট আমার ইউনিট ডিজিটটা বিজোড় চলে আসবে না। এবার অপশন দেখে বলো ইউনিট ডিজিট যদি বিজোড় চলে আসে, ইউনিট ডিজিট যদি বিজোড় চলে আসে, এবার বিজোড়ের মধ্যে যা ইচ্ছা আসতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 9, যা ইচ্ছা আসুক না কেন,
কোনো বিজোড় সংখ্যা যদি ইউনিট ডিজিট থাকে 2 দিয়ে কখনো ভাগ যাবে? যাবে না, তাহলে আমার 2 অ্যান্সার হবে না। 4 আসি তো, 4 কখনো যাবে? যাবে না, 4 যাবে না। 10 যাবে? যাবে না। তাহলে কে যাবে? তাহলে স্যার আমার কাছে একটাই অপশন পড়ে আছে 3, আমার কাছে অপশন বি 3 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল স্যার? যেহেতু ইউনিট ডিজিট বিজোড় বেরিয়েছে, তার মানে যেগুলো অপশন দেওয়া আছে, 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 10 দেওয়া আছে, এগুলো একটাও ভাগ যাবে না, যাবে না, কারণ এগুলো প্রত্যেকটা জোড়। ঠিক আছে, জোড় সংখ্যা আছে, তার মানে এগুলো একটাও ভাগ যাবে না। তাহলে আমাকে একমাত্র অপশন হচ্ছে পড়ে থাকলো 3। ঠিক আছে, এই তো গেল আমার দেখে বোঝার নিয়ম। এবার আমি অঙ্কটা করি, অঙ্কটা কষি, দেখি কি হবে। দেখো দেওয়া ছিল 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1। আচ্ছা দেখো তো, 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 আমি একে লিখতে পারি না 2 টু দি পাওয়ার 5 তার স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। 5 2 10, 5 2 10 মাইনাস 1, 1 এর পাওয়ার স্কোয়ার আমি দিতেই পারি, কারণ যাই দিই 1 এর পাওয়ারে 1ই আসবে। দেখো তো এটা দেখতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেছে না? দেখতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো হয়ে গেছে না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি এর জায়গাতে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি যদি 2 টু দি পাওয়ার 5 কে a ভাবি আর 1 কে যদি b ভাবি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমি এর জায়গাতে লিখতে পারি না a প্লাস b ইন্টু a মাইনাস b, লিখতে পারি। আচ্ছা দেখো, আচ্ছা 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 প্লাস 1, 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 মানে কত স্যার? 2 এর মাথায় 5 মানে কত? 5 বার 2 গুণ, তাহলে 2 4 8 16 32, তেমন 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে আমার হয়ে গেল এখানে 2 টু দি পাওয়ার 5 মানে 32 প্লাস 1, এইদিকে হয়ে গেল 2 টু দি পাওয়ার 5 মানে 32 মাইনাস 1। তাহলে কি দাঁড়ালো? 32 এর সঙ্গে 1 যোগ করলাম 33 ইন্টু 32 থেকে 1 বাদ দিলাম 31। তাহলে এই সংখ্যাটা আলটিমেট আমার 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে হচ্ছে 33 ইন্টু 31। ঠিক আছে, তাহলে এবার বলো এই সংখ্যাটা নিচের 4টা অপশনের মধ্যে কোনটা দিয়ে ভাগ যাবে? দেখো 31 তো হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা, 31 কে তো ভাগ যাবে না, 31 তো মৌলিক সংখ্যা, 31 দিয়ে কাউকে ভাগ যাবে না। তাহলে 31 এর গল্প বাদ, পড়ে থাকলো 33। বলছে 4টা অপশনের মধ্যে কোন অপশন দিয়ে 33 কে ভাগ যায়? 2 দিয়ে যায়? যায় না। 3 দিয়ে যায়? একমাত্র 3 দিয়েই যায়, 4 দিয়েও যায় না, 10 দিয়েও যায় না। তাহলে আমি এখানে 33 দেখে বুঝে গেলাম যে আমার অ্যান্সারটা বি 3 হবে। ঠিক আছে, বোঝা গেল? আর না হলে তুমি যেভাবে বললাম স্যার 2 এর মাথায় 10 আছে, 2 এর মাথায় যাই থাক না কেন জোড় অ্যান্সার দিবে, জোড় থেকে আমি 1 বাদ দিব, তাহলে ইউনিট ডিজিটটা বিজোড় হবে। তার মানে স্যার আমার এখানে 2 4 10 কোনোটাই অপশন হতে পারে না, আমার অপশন বি 3 হবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। 5 নাম্বার দেখো, বলছে যদি কোনো একটি আমানতের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 122 টাকা হয়, তবে আমানতের পরিমাণ কত? আমানত মানে আসল টাকা। বলছে যদি কোনো একটা আমানতের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 122 টাকা হয়, তাহলে আমানতটা কত ছিল বা আসলটা কত ছিল? একটা আসল আছে, 2 বছর রেখে দিয়েছি, কত পার্সেন্ট হারে? 5% হারে। তাহলে 5% হারে তাদের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 122 টাকা, তাহলে আমানতটা তোমার হচ্ছে আসলটা কত ছিল? কি করব স্যার এই টাইপের অঙ্ক? বলছি সবসময় এই চক্রবৃদ্ধি সুদ রিলেটেড অঙ্কগুলোতে একটা নিয়মকে সবসময় করার চেষ্টা করবে, কোনো কোনো ক্ষেত্রে এটা একটু বড় হলেই আলটিমেট ওভারঅল যতগুলো তুমি করবে আলটিমেট এই নিয়মটাই বেশিরভাগ জায়গাতে কাজে লাগবে। ঠিক আছে, দেখে নাও কি নিয়ম বলছি। স্যার 5% মানে কত? 5/100, 5 দিয়ে যদি কেটে দিই তাহলে 20, 1/20, তাই তো 5% মানে 1/20। আচ্ছা কয় বছর বলেছে? 2 বছর বলেছে না? আমাকে 2 বছর বলেছে,
যেহেতু 2 বছর বলেছে, এই 1/20 করে আমি দুবার লিখে দেব, 1/20 করে দুইবার লিখে দিলাম। ঠিক আছে, যেহেতু 2 বছর বলেছে আমি দুবার লিখে দিলাম। এবার স্যার দেখো নিচে যেটা পড়ে আছে, কত পড়ে আছে, 20 আর 20, এদের গুণফলকে উপরে লিখে দেবো, লসাগু না। তুমি লসাগু নিতে পারো, তাহলে আমার অঙ্কটা অ্যান্সার গুলো সব ভগ্নাংশে আসবে, অ্যান্সার না, আমার ক্যালকুলেশন গুলো ভগ্নাংশে আসবে। আমি ভগ্নাংশটাকে অ্যাভয়েড করার জন্য আমি সবসময় এদের গুণফল নিব, এই দুটোর গুণফলকে উপরে লিখে দেবো। দেখো 2 2 4 আর দুটো শূন্য আছে, দুটো শূন্য লিখে দিলাম। ঠিক আছে, 400। এবার এই 400-র 1/20 যদি আমি করি, 400-র 1/20 করি, আমার কত অ্যান্সার দিবে? দেখো 0 0 কেটে গেল, 2 দিয়ে 40-কে কাটবো 20, দেখো 0 0 কেটে যাবে, 2 দিয়ে 40-কে কাটবো 20, তাহলে 400-র 1/20 করলে 20 হয়ে গেল। আবার একই রকম ভাবে এই 400-র যদি 1/20 করে, তাহলে এখানেও 20 অ্যান্সার দিবে। আমার দেখো কত সুন্দর জিনিস, আমি বলছি যদি আমি 400 টাকা রাখি 5% হারে, তাহলে আমি প্রথম বছর 20 টাকা সুদ পাবো, দ্বিতীয় বছর 20 টাকা পাবো সরল সুদে থাকলে। এটা বেরালো, এই দুটোর যে যোগফল বেরালো, এই দুটো হচ্ছে সরল সুদ। যদি আমি সরল সুদে রাখতাম তাহলে আমি 40 টাকা পেতাম। আচ্ছা, যেহেতু চক্রবৃদ্ধি সুদে রেখেছি, সেই জন্য প্রথম বছর যে 20 টাকা পাবো, দ্বিতীয় বছর 20 টাকা পাবো, প্লাস এই 20 টাকার উপরে আবার আমি সুদটা পাবো। তো তার জন্য কি করব, এই 20 টাকার আবার 1/20 করে দেব। দেখো প্রথমে এই দুটোর গুণফল লিখেছিলাম, গুণফল স্যার কি করলাম, 400-র 1/20 করলে 20 হলো, 400-র 1/20 করলে 20 হলো। এবার করব কি, যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে, এই 20-র আবার 1/20 করব। তাহলে 20-র 1/20 করলে কত হবে, 20 20 কেটে যাবে, 1 হবে না, 1 হবে তো। এবার দেখো এর মধ্যে সবকিছু হয়ে গেছে, তুমি যদি এইটুকুটা একটু ভালো করে শিখে নিতে পারো, তাহলে এর মধ্যে তোমার যা যা কোশ্চেনে চাইতে পারে সব টাইপ হয়ে গেছে। কি স্যার, যদি বলতো সরল সুদ, তাহলে এই যে 40, এই দুটোর যোগফল সরল সুদ। যদি বলতো চক্রবৃদ্ধি সুদ, সব কটার যোগফল চক্রবৃদ্ধি সুদ। দেখো 20 20 40 আর 1 41, টোটালটা হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। যদি বলে পার্থক্য, তাহলে বলতো শুধুমাত্র নিচে যেটা পড়ে আছে সেটা হয়ে গেল পার্থক্য, মানে 1। তুমি যদি এমনিও ভাবো, দেখো 40 টাকা সরল সুদ আর সবগুলোর যোগফল মানে 40 + 1 41 টাকা চক্রবৃদ্ধি সুদ, তাহলে পার্থক্য কত হবে, 1 হবে। তো আমার অত ভাবার দরকারই নেই, আমাকে পার্থক্য বলেছে, শুধুমাত্র যেটা নিচে পড়ে আছে সেটা পার্থক্য, কত পড়ে আছে, 1, তাহলে 1 হয়ে গেল পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য কত, 1। আমার এইগুলো এখন দরকার নেই অঙ্কে, 1। এই 1 হয়ে গেল পার্থক্য। কোশ্চেনে বলেছে না, পার্থক্য হচ্ছে 122, তাহলে আমি বলতে পারি না 1 = 122, বলতে পারি তো। আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে আমানতের পরিমাণ মানে আসল বের করতে দিয়েছে। আসল কোনটা স্যার, এই যে মাথার উপরে যেটা আমি গুণ করে রেখেছিলাম, এটাই আসল। তাহলে 1 = যদি 122 হয়, তাহলে 400 সমান কত হবে, 400 × 122, 4 122-এ কত হবে, 48800, তাহলে হয়ে গেল 122-কে 4 দিয়ে গুণ করলাম, 48800 ছিল, 00 বসিয়ে দিলাম, তাহলে আমার হয়ে গেল স্যার আসল এত টাকা। দেখো অপশন কত আছে, অপশন নাম্বার এ। ঠিক আছে, বোঝা গেল, ভালো করে বুঝবে এটা। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটাই স্যার নর্মাল সূত্র ধরেও হতে পারে, হবে কি স্যার, এটা কিন্তু মাথায় রাখবে, যে সূত্রটা এখন করছি এটা শুধুমাত্র 2 বছরের জন্যই প্রযোজ্য। কি, ডিফারেন্স সমান আসল ইন্টু r/100 হোল টু দি পাওয়ার টি। ডি মানে ডিফারেন্স মানে পার্থক্য, পি মানে আসল, আর মানে সুদের হার, টি মানে সময়। ঠিক আছে, দেখো আচ্ছা ডিফারেন্স কত দেওয়া ছিল স্যার, কত টাকা পার্থক্য, 122 টাকা, তাহলে 122 সমান পি মানে কত, পি মানে স্যার বের করতে হবে আমাকে, এটাই তো বের করতে হবে, তাহলে পি ইন্টু আর মানে কত, আর মানে দেখো 5/100, টি মানে কত বছর, 2 বছর, তাহলে মাথার উপরে 2, 122 সমান 5 দিয়ে কেটে দিলাম 20, তাহলে 1/20 আছে, 1-এর স্কয়ার করলে উপরে 1 হয়ে গেল, 20-র স্কয়ার করলাম 400 হয়ে গেল। ঠিক আছে, আমি কি বের করব, পি এর ভ্যালু, তাহলে 400টা এদিকে নিচে আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে, তাহলে 122 × 400 সমান হচ্ছে পি।
তাহলে 122 ইন্টু 400, 4 দিয়ে 122, 48800 সমান, তাহলে পি তো ছিল আসল, তাহলে আসল সমান এটা। ঠিক আছে, এবার স্যার মনে হতে পারে অনেকে, স্যার এটাই তো সোজা স্যার, অত খাটনি করার কি দরকার ছিল? এটা অবশ্যই সোজা, কিন্তু এটা শুধুমাত্র এই পার্থক্য টাইপের অঙ্ক দিবে, তার জন্য এটা প্রযোজ্য। আমি আগেরটা কেন করলাম, আগেরটা যদি শিখে রাখো তাহলে চক্রবৃদ্ধি সুদ রিলেটেড তোমার পার্থক্য যদি বলে, তোমাকে যদি আসল বের করতে বলে, তোমাকে যদি সরল সুদ বের করতে দেয়, তোমাকে যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে দেয়, বা শুধুমাত্র দ্বিতীয় বছরের সুদ বের করতে দেয়, সবগুলোই আগেরটা থেকে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে করে রাখবে স্যার। চলো পরেরটাই আসি, চলে আসি 6 নম্বর অঙ্কে। বলছে 863 টাকা একটি শার্ট বিক্রি করে, যত 863 টাকার একটি শার্ট বিক্রি করে যত টাকা লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হয়, তবে শার্টটির ক্রয় মূল্য কত? 863 টাকার একটি শার্ট বিক্রি করে যত টাকা লাভ হয় 631 টাকায় শার্টটা বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয়, তাহলে শার্টটার ক্রয় মূল্য কত? দেখো তো, বলছে আমার কাছে একটা শার্ট আছে, এই শার্টটাই ধরে নাও 863 টাকায় বিক্রি করছি, তাহলে আমার কিছু একটা লাভ হচ্ছে। এবার আমি যখন 631 টাকায় শার্টটা বিক্রি করছি, ওই আমার 831 টাকায় বিক্রি করলে যে টাকাটা লাভ হচ্ছিল 631 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হচ্ছে। মানে ওখানে যদি 100 টাকা লাভ হয়ে থাকে, এখানে বিক্রি করলে 100 টাকা লস হচ্ছে। তাহলে বলছে ক্রয় দাম, কেনা দাম কত? তাহলে এটা তো বুঝে গেছি স্যার, আমার কেনা দাম এই দুটোর মাঝামাঝি কিছু একটা হবে। ঠিক আছে, তাহলে দেখি কত দাম হবে। স্যার কি হবে স্যার? একদম পাতি স্যার, এর কেনা দাম সমান হবে এই দুটোর যোগফল ভাগ 2। তাহলে কি ছিল? 863 প্লাস 631 ডিভাইডেড বাই 2। দেখো যোগ করে দাও, কত হচ্ছে? 4 3 6 9 8 6 14 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কেটে দিলাম, 7 4 2 8 7 দিয়ে 14, তাহলে 747। তাহলে কেনা দাম কত হলো? 747 টাকা। ঠিক আছে, অপশন এ 747 টাকা। বোঝা গেল? ঠিক আছে স্যার, তাহলে চলে আসি পরের অঙ্কে। দেখো, বলছে কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার 20% লাভ হবে। বলছে আমি দোকানদার, বলছে আমার কাছে দুটো ডাল আছে, একটা 15 টাকা কেজি আর একটা হচ্ছে 12 টাকা কেজি। বলছে আমি এই দুটো আলাদা আলাদা দামের ডাল কি অনুপাতে মেশাবো যাতে করে মিশ্রিত ডাল 16 টাকা 50 পয়সা দামে বিক্রি করলে আমার 20% লাভ থাকবে। আচ্ছা দেখো তো, আমার দুটো ডাল আছে, একটা কেনা দাম 15 টাকা, একটার কেনা দাম 12 টাকা। আর নতুন যে ডালটা মেশানোর পর আমি 15 টাকার কিছুটা ডাল নিয়েছি, 12 টাকার কিছুটা ডাল নিয়েছি, এই দুটো ডালকে মেশালাম, মিশিয়ে বলছে আমি মেশানোর পর তো একটা নতুন দাম হবে। বলছে ওই নতুন দামটা কত? নতুন দামটা হচ্ছে 16 টাকা 50 পয়সা, কিন্তু এটা আমার বিক্রি দাম, এটা কিন্তু কেনা দাম না। এটা আমার কেনা দাম ছিল, এটা আমার কেনা দাম ছিল, আর এখানে বলেছে 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে 20% লাভ হয়, তার মানে এটা আমার কেনা দাম না, এটা আমার বিক্রি দাম। তাহলে আগে আমাকে এখান থেকে কেনা দামটা বের করতে হবে, তারপরে আমি হিসাব করব। ঠিক আছে, এটা মিশ্রণের অঙ্ক। দেখো, আচ্ছা দেখো তো, 20% লাভ হয়, আমি এটা কেনা দামটা বের করে নিই। 20% লাভ হয় তার মানে কি? 120 টাকা বিক্রি দাম হলে কেনা দাম 100 টাকা, তাই তো? লাভ লস সবসময় কেনা দামের উপর হয়, তার মানে 20% লাভ মানে আমি যদি 100 টাকা আমার কেনা দাম হয়, তাহলে আমি 120 টাকায় বিক্রি করেছি। বোঝা গেল? তাহলে দেখো তো, 120 টাকা যদি আমার বিক্রি দাম হয়, তাহলে কেনা দাম 100 টাকা। কোশ্চেনে দিয়েছে 16 টাকা 50 পয়সা আমার বিক্রি দাম, তাহলে কেনা দাম কত?
কেন স্যার আমি 120 নিচে লিখলাম আর 100 উপরে লিখলাম? আমার পরীক্ষা হলে এটাই ভুল হয়, অনেকে ভাববে 100 নিচে 120 উপরে। ঠিক আছে, মাথায় রাখবে যেটা দেওয়া থাকে সেটাকে নিচে লিখতে হয়, আর যেটা বের করতে দিয়েছে সেটাকে উপরে লিখতে হয়। দেখো তো কি দেওয়া আছে, 16 টাকা 50 পয়সাটা আমার কি বিক্রি দাম, ওই জন্য বিক্রি দামটাকে নিচে লিখলাম। আর কি বের করতে হবে, কেনা দাম বের করতে হবে, ওই জন্য কেনা দামটাকে উপরে লিখলাম। ঠিক আছে, পয়েন্ট উঠিয়ে দিই। পয়েন্ট উঠিয়ে দিলে স্যার 1, পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য। 100 100 কেটে গেল, 0 0 কেটে দিলাম, কাটা যাবে 3 দিয়ে কেটে দিই, 3 4 12, 3 দিয়ে কেটে দিলাম, 3 5 15, 3 5 15, তাহলে আমার দাঁড়ালো 55/4। এটা আমার কেনা দাম। এবার আমি এর উপরে অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করতে পারি। দেখো আমার কাছে দুই প্রকার চাল ছিল, একটা 15 টাকা কেজি, একটা 12 টাকা কেজি। একটা 15 টাকায় কিনেছি 15 টাকা কেজি দরে, একটা কিনেছি 12 টাকা কেজি দরে। আলটিমেট দুটাকে মেশানোর পর আমার নতুন দাম হয়েছে 55/4। 55/4, তাহলে যেটা নতুন দাম হয়েছে ওটাকে নিচে লিখে দিলাম। কাজ কি স্যার, নিয়ম কি, কোনাকুনি বিয়োগ করে দেব, বড় থেকে ছোটটা বাদ। দেখো তো 55/4 থেকে 12 বাদ দিচ্ছি, এমন না যে এটা থেকে এটাই বাদ দিতে হবে, যেটা বড় থাকবে বড় থেকে ছোটটা বাদ দেবো, মানে এই দুটো ডিফারেন্স নিব আমি। এটা থেকে এটা হতে পারে, এটা থেকে এটা হতে পারে। ঠিক আছে, 55/4 থেকে 12 বাদ দিব। তুমি স্যার বাদ দিতে পারো পাশে বিয়োগ করে, আমি বলছি স্যার মুখে মুখে বাদ দিবে, কত টাইম তো পরীক্ষা হলে নাই, মুখে মুখে স্যার কিভাবে বাদ দিব? দেখো তো এখানে নিচে কত আছে 4, তাহলে আমাকে এখানেও নিচে 4 বানাতে হবে। তাহলে স্যার যদি নিচে 4 বানাতে হয় তাহলে উপর নিচে 4 দিয়ে গুণ, তাহলে 48/4 হয়ে যাবে না, 4 12 48/4। তাহলে 55/4 থেকে 48/4 বাদ, 55 থেকে 48 বাদ দিলে কত হয় 7, 7/4। যদি না পারো তাহলে বাদ দিয়ে নিবে পাশে। ঠিক আছে, আমি কি বললাম, এখানে যেহেতু নিচে 4 আছে, উপর নিচে 4 দিয়ে গুণ করলাম, 48/4, 55 থেকে 48 বাদ দিলে 7, তাহলে 7/4। তাহলে একই রকম ভাবে এটাও 15 থেকে বাদ দিচ্ছি 55/4, তাহলে নিচে 4 আছে, উপর নিচে 4 দিয়ে গুণ, 4 15 60, 60/4, 60/4 থেকে 55/4 বাদ দিব 5/4, হয়ে গেল। তাহলে দেখো নিচে 4 আছে, এরও নিচে 4 আছে, কেটে দিলাম, তাহলে আমার অনুপাত দাঁড়ালো 7:5। 7:5। তাহলে কি দেখো তো, তাহলে বলছে যে এই যে প্রথম কি অনুপাতে মিশাতে হবে, এটাই তো চেয়েছে, আর তো কিছু চাইনি। হ্যাঁ, অনুপাতই চেয়েছে। দেখো বলেছে কি অনুপাতে মিশাতে হবে, 7:5 অনুপাতে মিশাতে হবে। তার মানে 15 টাকা কেজি দরের চাল যদি আমি 7 কেজি নিয়ে থাকি, তাহলে 12 টাকা কেজি দরের চাল আমি 5 কেজি নিব। ঠিক আছে, তাহলে অনুপাতটা কি হবে, 7:5 হবে। অপশন দেখো, অপশন নাম্বার সি, 7:5। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে, 8 নম্বরে আসি। বলছে একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা, তাহলে 50 পয়সার মুদ্রা কয়টি আছে? দুটো জিনিস মাথায় রাখবে, এই ধরনের যখন অঙ্ক দিবে এটা দু রকম ভাবে দিতে পারে। কি রকম? এক হচ্ছে যদি মুদ্রার সংখ্যার অনুপাত এখানে থাকবে, তাহলে এখানে মোট সংখ্যা দেওয়া থাকবে। বোঝা গেল, অল্টারনেট করে দেওয়া থাকবে। যদি সংখ্যার অনুপাত দেয় তাহলে মোট মূল্য বলে দিবে, আর মূল্যের অনুপাত দিয়ে দিলে মোট সংখ্যা বলে দিবে। ঠিক আছে, আমরা দুই টাইপেরই করব, আজকে এটা করি, অন্য কোনো এক সেটে উল্টাটাও করে নেব। কি বলেছে, বলছে একটা ব্যাগে 3 ধরনের পয়সা আছে, 50 পয়সা আছে, 25 পয়সা আছে, আর 10 পয়সা আছে। ঠিক আছে, কি অনুপাতে আছে, 5:8:3 এই অনুপাতে আছে। মানে কি স্যার এটার, এটার মানে এটা যে 50 পয়সার মুদ্রা যদি 5টা থাকে, এগুলো কি, এগুলো তো সংখ্যার অনুপাত। তার মানে 50 পয়সার মুদ্রা যদি 5টা থাকে, তাহলে 25 পয়সার মুদ্রা 8টা আছে, আর 10 পয়সার মুদ্রা 3টা আছে, তাই তো? আচ্ছা, যদি তাই হয় বলো তো
50 পয়সার মুদ্রা যদি 5টা থাকে তাহলে টোটালে কত টাকা আছে? 50 পয়সার মুদ্রা 5টা আছে, তাহলে টোটালে কত হবে? 50 × 5 250 পয়সা না? তাই তো। একই রকম ভাবে 25 পয়সার মুদ্রা যদি 8টা থাকে তাহলে টোটালে কত হবে? 25 × 8 200 পয়সা। 10 পয়সার মুদ্রা যদি 3টা থাকে তাহলে টোটালে কত হবে? 10 পয়সা × 3 30 পয়সা। এই তো হবে। বললাম 50 পয়সা যদি 5টা থাকে তাহলে টোটাল থাকবে 250 পয়সা। 25 পয়সা যদি 8টা থাকে তাহলে টোটালে হবে 200 পয়সা। 10 পয়সা যদি 3টা থাকে তাহলে টোটালে হবে 30 পয়সা। তাহলে দেখো তো টোটাল কত পয়সা হচ্ছে? টোটাল কত পয়সা হচ্ছে? 250 আর 200 450, 450 আর 30 480। তাহলে কি হলো আমার কাছে? তাহলে এখন যেটা দাঁড়ালো যে আমার কাছে যদি 480 পয়সা থাকে, টোটালে যদি আমার কাছে 480 পয়সা থাকে, তাহলে তার মধ্যে 5টা আছে 50 পয়সা, 8টা আছে 25 পয়সা এবং 3টা আছে 10 পয়সা। আমার কাছে টোটাল যদি 480 পয়সা থাকে, তাহলে এই যে 480 পয়সা এটা কিভাবে এসছে? 50 পয়সা 5টা, 25 পয়সা 8টা আর 10 পয়সা 3টা মিলেই তো এসছে। তার মানে আমার কাছে যদি 480 পয়সা টোটালে থাকে, তাহলে তার মধ্যে 50 পয়সা 5টা আছে, 25 পয়সা 8টা আছে আর 10 পয়সা 3টা আছে। এবার আমাকে কি বের করতে দিয়েছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা কটা আছে বের করতে দিয়েছে। কি? 50 পয়সা। তাহলে বের করে নি। দেখো বলছে 50 পয়সা কটা আছে বের করতে দিয়েছে। টোটালে 480 পয়সা যখন ছিল, 480 পয়সার মধ্যে 50 পয়সা কটা ছিল? 5টা ছিল না? 480 পয়সার মধ্যে 50 পয়সা ছিল 5টা, তাহলে 144 টাকাতে কটা থাকবে? তাহলে ইনটু 144। ঠিক আছে, কিন্তু এটা আছে পয়সাতে, এটা আমি তো টাকাতে করতে পারি না, তাহলে আমাকে সবগুলোকে পয়সাতে আনতে হবে। তাহলে 144 টাকা মানে কত পয়সা? দুটো শূন্য দিয়ে দিলাম, 100 দিয়ে গুণ, এত পয়সা। আমি টাকাটাকে পয়সাতে কনভার্ট করে নিলাম। তাহলে এবার দেখো 480 পয়সাতে 50 পয়সা 5টা আছে, তাহলে এত পয়সাতে কটা থাকবে? এই তো আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো 0 0 কেটে দিলাম, 12 দিয়ে কাটা যাবে, 4 12 48, 12 দিয়ে কেটে দিলাম, 12 12 144, একটা শূন্য বসে গেল। 4 দিয়ে কেটে দিলাম, 3 4 12, শূন্য বসে গেল। 30 দিয়ে 5কে গুণ করছি, 30 5 150। তাহলে 50 পয়সা কয়টা আছে? 150টা আছে। অপশন নাম্বার এ 150। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 50 পয়সা কটা আছে? 150টা আছে। যদি বলতো 25 পয়সা কটা আছে, তাহলে 480 পয়সাতে 25 পয়সা আছে 8টা, তাহলে এততে কত? যদি বলতো 10 পয়সা কটা আছে, 480 পয়সাতে 10 পয়সা আছে 3টা, তাহলে এততে কত? ঠিক আছে, চলে আসি আমরা পরের অঙ্কে। দেখো 9 নাম্বার বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। ভালো কথা। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? কি বলেছে স্যার? বলছে দেখো আগে পুত্রের বয়সটা ধরে নিই। আমি ধরে নিলাম পুত্রের বয়স x বছর। আমাকে কোশ্চেনে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে যদি পুত্রের বয়স x হয়, তাহলে পিতার বয়সের 3 গুণ 3x হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো পিতার বয়স 3 × x এত বছর। আচ্ছা, ইন্টু কেটে দিই, একবারে 3x লিখে দিই। তো ইন্টুকে আবার অনেকে x ভেবে নেবে, 3x বছর। বোঝা গেল? আমি ধরলাম পুত্রের বয়স x বছর, কোশ্চেনে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়স 3x বছর। এবার কি বলছে? পরের লাইনে আসি। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের 12 গুণ দ্বিগুণ হয়ে যায়, তবে পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা বলো তো, 12 বছর পর পুত্রের বয়স কত হবে? এখন যদি x থাকে, তাহলে 12 বছর পর পুত্রের বয়স কত হবে?
পুত্রের বয়স কত হবে? এখন আছে এক্স, 12 বছর পর এর সাথে 12 যোগ এক্স প্লাস 12, এটা 12 বছর পর হয়ে গেল। আচ্ছা 12 বছর পর পিতার বয়স কত হবে? এখন পিতার বয়স কত? 3x, তাহলে 12 বছর পর পিতার বয়স কত হবে? 3x প্লাস 12 হবে, তাই তো হবে। দেখো পুত্রের বয়স এখন যদি x হয় 12 বছর পর 12 যোগ পিতার বয়স 3x, 12 বছর পর 12 যোগ, ঠিক আছে। কোশ্চেনে বলেছে 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে দেখো তো পিতার বয়স কত? 3x প্লাস 12, এটাই তো 12 বছর পর পিতার বয়স। কোশ্চেনে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু পুত্রের বয়স x প্লাস 12, ঠিক আছে। 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, এখান থেকে আমি x এর ভ্যালু বের করে নেব। 3x প্লাস 12 সমান 2 দিয়ে গুণ করছি 2x প্লাস আছে প্লাস দিলাম 2 12 24 হয়ে গেল। x গুলোকে একদিকে আনি, 3x 2x টা এদিকে প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 3x মাইনাস 2x সমান 24 মাইনাস 12। 3x থেকে 2x বাদ দিলে x সমান 24 থেকে 12 বাদ দিলে 12, তাহলে x সমান বেরিয়ে গেল 12। x টা কি ছিল? পুত্রের বর্তমান বয়স ছিল, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? 12। আমাকে কি জানতে চেয়েছে? পুত্রের বর্তমান বয়স চেয়েছে, তাহলে পুত্রের বর্তমান বয়স কত ছিল? x ছিল, x সমান 12 বেরিয়ে গেছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 12। যদি বলতো পিতার বর্তমান বয়স কত? পিতার কত? 3x, তাহলে 3 ইন্টু 12 36 হয়ে যেত, বোঝা গেল। দেখো এবার মেলাও মিলে যাবে, পুত্রের বয়স 12, পিতার 36, 12 বছর পরে পুত্রের কত হবে? 12 12 24 হয়ে যাবে, আর পিতার কত হবে? 36 আর 12 48, দেখো 24 এর ডবল হয়ে গেছে 48, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে গেছে, বোঝা গেল স্যার। স্যার এগুলো যেগুলো ছোট অঙ্ক আছে দেখো এমন কিছু নাই, কিন্তু তোমাকে এত কিছু তোমাকে এখন করছো তাই কিন্তু এত কিছু করতে হবে না, তোমাকে এখন দেখে মনে হচ্ছে স্যার এক্স ধরে করছেন, অন্য কোনো নিয়ম হবে না। অঙ্কগুলো আগে শিখে নাও, সবকিছুতে শর্টকাট অ্যাপ্লাই করতে যাবে না, আগে শিখে নাও। এমনও এটা কঠিন না যেখানে নেহাতি অনেক বড় হয়ে যাবে, যেখানে অ্যাপ্লাই করতেই হবে শর্টকাট সেখানে অ্যাপ্লাই করবে। অঙ্ক না শিখলে কিন্তু, আর এখন কিন্তু কোশ্চেনের প্যাটার্ন এমন নেই যে আমি 2-4টা নিয়ম শিখে গেলাম আর নিয়মে ডিরেক্ট গিয়ে অঙ্ক বসিয়ে দেবো মিলে যাবে, এরকম কিন্তু আর কোশ্চেন আসছে না। কিন্তু এখন তোমাকে কিন্তু অঙ্ক বুঝতে হবে যে ভিতরে অঙ্কটা কি বলতে চেয়েছে, কিভাবে বের করব বুঝতে হবে, অঙ্ক শিখতে হবে, তারপরে তুমি শর্টকাট অ্যাপ্লাই করো। হয়ে গেল, চলে আসি পরের অঙ্কে। বলছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? এগুলো স্যার বুঝতেই পারছো, একদম প্রশ্ন খুললে এই টাইপের অঙ্ক দেখা যায়। বলছে 4টার বিক্রয় মূল্য 5টার ক্রয় মূল্যের সমান, মানে আমি 5টা জিনিস কিনে নিয়েছি, ধরুন আমি 5টা কলা কিনে নিয়ে এসেছি, কিনে যখন বিক্রি করতে গেলাম 4টা বিক্রি করে আমার এই কেনা দামটা উঠে গেছে। 5টা কলা আমি কিনেছি, 5টা কলা কিনে নিয়ে এসেছি, 4টা বিক্রি করে আমার 5টার কেনা দাম উঠে গেছে, তাহলে একটা কলা আমার কাছে পড়ে থাকলো না। ওই একটা কলা আমি যত দামে বিক্রি করব সেটাই আমার লাভ বেরাবে, তাই তো? বুঝতে পারলে? আমি 5টা জিনিস কিনেছি, 4টা বিক্রি করে আমার বিক্রি দামটা উঠে গেছে, কেনা দামটা উঠে গেছে, তাহলে একটা যে কলা আমার কাছে এখনো পড়ে আছে ওই কলাটাই আমি যত দামে বিক্রি করব সেটাই আমার লাভ বেরাবে। এটা লাভ বেরিয়ে গেল। এবার আমাকে শতকরা লাভ চেয়েছে, তার টোটাল আমার কেনা দাম যা ছিল তাতে লাভ হলো এত টাকা, তাহলে 100তে কত, এই গেল অঙ্ক। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা একটু অন্যভাবে করব। দেখো কি বলেছে, বলেছে 5টার কেনা দাম, সিপি মানে কস্ট প্রাইস, কেনা দাম, কটার কেনা দাম? 5টার কেনা দাম, তাহলে 5 ইন্টু সিপি, 5টার কেনা দাম 4টার বিক্রি দামের সমান, তাহলে বিক্রি দাম ইন্টু 4, 4টার বিক্রি দাম, একটার বিক্রি দাম যদি 500 হয়, 5 এসপি মানে বিক্রি দাম, সেলিং প্রাইস, একটার দাম 500 600 যাই হোক না কেন, তাহলে 4টার দাম ইন্টু 4, 5টার কেনা দাম 4টার বিক্রি দামের সমান, তাহলে আমাকে শতকরা লাভ বের করতে দিয়েছে। ঠিক আছে, আমরা সিপি আর এসপি কে একদিকে রাখি আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাই। সিপি ছিল, এইদিকে দেখো এসপিটা গুণ আছে, এইদিকে আসলে ভাগ হয়ে যাবে,
হয়ে গেল ভাগ। ওইদিকে স্যার 4 পড়েছিল, শুধু 4 আছে, আর 5টা এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, করে দিলাম ভাগ। তাহলে এখানে কি দাঁড়ালো, সিপি বাই এসপি মানে কেনা দাম বাই বিক্রি দাম সমান 4/5। তার মানে এটা দাঁড়ায় যে কেনা দাম যদি 4 টাকা হয়, কেনা দাম যদি 4 টাকা হয় তাহলে বিক্রি দাম 5 টাকা। কেনা দাম যদি 4 টাকা হয় তাহলে বিক্রি দাম 5 টাকা। আচ্ছা বলো তো, আমি 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ কত? 4 টাকায় কিনছি, 5 টাকায় বিক্রি করছি, আমার লাভ কত? 1 টাকা না? তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে আমার লাভ 1 টাকা। লাভ কত হবে? 5 - 4 1 টাকা। বোঝা গেল? 4 টাকায় কিনছি, কেনা দাম 4 টাকা, বিক্রি দাম 5 টাকা, তাহলে আমি লাভ কত করছি? লাভ করছি 1 টাকা। আচ্ছা স্যার, লাভ বা লস সবসময় কেনা দামের ওপর হয়, বুঝলে? লাভ লস সবসময় কেনা দামের ওপর হয়। তাহলে এই যে 1 টাকাটা লাভ হলো, কতর উপরে? কেনা দাম কত ছিল? 4 টাকা ছিল। তাহলে এই 4 টাকাতে লাভ হলো 1 টাকা, 100 টাকাতে কত? তাহলেই আমার হয়ে গেল। তাহলে দেখো, লাভের শতকরা বের করতে দিয়েছে, লাভের পার্সেন্টেজ বের করতে দিয়েছে। কেনা দাম কত ছিল? 4 টাকা। লাভ লস সবসময় কেনা দামের উপর হয়। 4 টাকায় লাভ হলো 1 টাকা, 100 টাকাতে কত হবে? 100 টাকাতে কত হবে? 4 দিয়ে কেটে দাও, 4 × 25 = 100, তাহলে 25%। 25%, ঠিক আছে। তাহলে কেনা লাভের পার্সেন্টেজ কত হলো? 25% লাভের পার্সেন্টেজ। বোঝা গেছে? সমস্যা নাই কারো? চলে আসবো আমরা পরের অঙ্কে। 25% দেখো, অপশন সি 25%। বলছে একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার এবং 80 মিটার। ঠিক আছে, বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা আছে। 10 মিটার চওড়া, 10 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? খুব সুন্দর অঙ্ক। যদি পরিমিতি থেকে অঙ্ক দেয় তোমাদের, দেয় মানে দেয়, এখন দিচ্ছে পরিমিতি থেকে অঙ্ক। যদি পরিমিতি থেকে অঙ্ক দেয় তাহলে তুমি ম্যাক্সিমাম চান্স থাকবে এই রাস্তার ক্ষেত্রফল রিলেটেড অঙ্ক দেওয়ার। এটা কিন্তু খুব ফেভারিট একটা পরিমিতি রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, আসি কি বলেছে আগে বোঝো। আচ্ছা, আমি অঙ্কটা ভুলে যাও, আমি আগে এই রাস্তার ক্ষেত্রফল অমুক ধুমুক আগে এটা একটু বুঝে নিই, তারপরে আমি অঙ্কতে আসছি। ধরে নাও এটা একটা আয়তাকার বাগান। ঠিক আছে, এটা একটা আয়তাকার বাগান। আচ্ছা, আয়তাকার বাগান মানে কি? আয়তক্ষেত্র মানে কি? আয়তক্ষেত্র মানে হচ্ছে যার দুটো বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান হবে। এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। ঠিক আছে, এবং এরা প্রত্যেকে 90 ডিগ্রি করে হবে। আমার এখানে এগুলো জানার দরকার নেই। এই হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, মাথায় রাখো অঙ্কের জন্য যে বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, সমান যদি হয়, আমি বললাম এটা যদি আমি এল সেমি ধরে নিই তাহলে এটাও এল সেমি হবে। এটা যদি বি সেমি ধরে নিই তাহলে এটাও বি সেমি হবে, তাই তো? এটা এল হলে এটাও এল, এটা বি হলে ওটাও বি। এবার কোশ্চেনে বলেছে যে কি বলেছে, বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা আছে। এবার এখান থেকে কোশ্চেনের ভ্যারাইটি চেঞ্জ হতে লাগলো। ভালো করে শোনো, বলছে কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা 100% অ্যাকুরেট নেই, এই কোশ্চেনটা আরেকটু মডিফাই করা উচিত ছিল। বলছে এখানে বলা উচিত ছিল যে বাগানের বাইরের চারিদিকে 10 মিটার চওড়া রাস্তা দেওয়া হয়েছে। একটা বাগান আছে, রাস্তা অনেক রকম ভাবে দেওয়া যেতে পারে। কিরকম ভাবে? একটা হচ্ছে যে রাস্তাটা আমি বাগানের বাইরের দিক দিয়ে দিলাম, বাইরের দিক দিয়ে রাস্তা দিয়ে দিলাম 10 মিটার চওড়া, এটা হতে পারে। বা বাগানটার ভিতর দিক দিয়ে রাস্তা দিয়ে দিলাম, তাও হতে পারে। মাঝ বরাবর রাস্তা দিয়ে দিলাম, তাও হতে পারে। অনেকগুলো কন্ডিশন আছে। তো এই ক্ষেত্রে যদি কিছু বলা নাও থাকে তাহলে আমি ধরে নিব যে বাইরের দিক দিয়ে রাস্তাটা দিয়েছে। যেমন এই অঙ্কে বলা আছে, এই অঙ্কে যেমন বলা আছে যে বাগানের চারদিক দিয়ে 10 মিটার চওড়া রাস্তা দিয়েছে, মানে আমি ধরে নিলাম যে বাইরের দিক দিয়ে রাস্তাটা দিয়েছে। আচ্ছা বলো তো, আমি বললাম ধরে নাও এই যে আমি রাস্তাটা দিলাম এটা ধরে নাও x মিটার চওড়া,
তার মানে দেখো তো এইটুকুটা এক্স না, যদি আমি চারদিক দিয়ে এক্স মিটার চওড়া একটা রাস্তা দিয়ে দিই তার মানে এইটুকুটা এক্স, বা তুমি এই দিকেও যদি তুমি নাও এটাও এক্স, তাই তো। এবার ভাবো, দেখো এখান থেকে যে হলুদ কালি যেটা দাগ দেওয়া আছে এখান থেকে এতটা পর্যন্ত, এখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে এল, এখান থেকে এতটা এল, এইটুকুটা দেখো এক্স মিটার চওড়া রাস্তা দিয়েছি, ঠিক আছে। একই রকম ভাবে এইটুকুটা, এই যে এইটুকুটা এটা হচ্ছে তোমার হচ্ছে এক্স মিটার চওড়া রাস্তা দিয়েছি, দেখো এই যে এক্স মিটার চওড়া রাস্তা দিয়েছি, তাহলে এই এখান থেকে এতটা হচ্ছে এল, এতটা এল, এই দিকে এক্স মিটার, এই দিকে এক্স মিটার, তাহলে দুই দিকে এক্স প্লাস এক্স 2x হয়ে গেছে না। তাহলে আমি বলতে পারবো এখান থেকে এতটা, এই পুরোটা, এই যে এখান থেকে এতটা পুরোটার দৈর্ঘ্য l প্লাস 2x হবে, l প্লাস 2x হবে, বলা যাবে। এইটুকুটা তো l ছিল, এইটুকুটা তো l ছিলই, এইটুকুটা তো l ছিলই, আর তাহলে এই দিকে x বেড়েছে, এই দিকে x মিটার চওড়া রাস্তা অ্যাড হয়েছে, তাহলে পুরোটা x প্লাস x 2x আরো অ্যাড হয়ে যাবে, l প্লাস 2x পুরোটার দৈর্ঘ্য, ভালো কথা। একই রকম ভাবে এইটুকুটা তো b, এখান থেকে এতটা b, তার মানে এতটা b, এতটা হচ্ছে b, আর এই দিকে দেখো তো এই যে এই পোরশনটা, এইদিকে x মিটার চওড়া, এইদিকে x মিটার চওড়া, তাহলে এটাও যদি আমি পুরোটা বের করতে যাই তাহলে b প্লাস 2x হয়ে যাবে না, b প্লাস 2x হয়ে যাবে, পুরো দৈর্ঘ্যটা l প্লাস 2x, পুরো প্রস্থটা b প্লাস 2x। ক্লিয়ার হলো? আচ্ছা, আমাকে বের করতে দিয়েছে রাস্তার ক্ষেত্রফল, মানে এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা যেটা দেওয়া আছে এই রাস্তার ক্ষেত্রফল বের করতে দিয়েছে, আমাকে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে দিয়েছে। দেখো আমি বলছি এই টোটাল যে ক্ষেত্রফল রাস্তার বাগান সহ, আমি টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি বাগানের ক্ষেত্রফল, এই যে বাগানের ক্ষেত্রফল কোনটা, বাগানের ক্ষেত্রফল এটা বাগানের ক্ষেত্রফল, বলছে আমি টোটাল ক্ষেত্রফলটা থেকে যদি এই বাগানের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমি শুধু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব না, পেয়ে যাব তো। আমি টোটাল ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব না, পেয়ে যাব। তাহলে দেখো বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে বলো তো বড়, একদম বড় রাস্তা সহ যে আয়তক্ষেত্রটা ছিল, একদম বড় রাস্তা সহ যে আয়তক্ষেত্রটা ছিল, এটাকে মুছে দিয়ে আমি ভালো করে ছবিটা, এখানে বোঝা যাচ্ছে না, বড় করে ভালো করে এঁকে দিচ্ছি একটু পরিষ্কার করে। এই ছিল প্রথমে, তারপরে এর চারদিক দিয়ে রাস্তা দিয়েছিলাম x মিটার চওড়া, x মিটার চওড়া রাস্তা দিয়েছিলাম। এটা যদি l হয় আর এগুলো যদি x করে হয়, এগুলো যদি x করে হয় তাহলে বললাম এটার দৈর্ঘ্য হয়ে যাবে l প্লাস 2x, একই রকম ভাবে এটার দৈর্ঘ্য, এটা যদি b হয় তাহলে এটা হয়ে যাবে b প্লাস 2x, ঠিক আছে। এবার ভাবো, বলছি বড়টার ক্ষেত্রে এই যে বড় যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ, মানে বাগান রাস্তা সহ, এর ক্ষেত্রফল কি হবে, এর দৈর্ঘ্য l প্লাস 2x, প্রস্থ b প্লাস 2x, তাহলে এই দুটোর গুণফলই হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমি বের করি তাহলে l প্লাস 2x ইন্টু b প্লাস 2x, এটাই ক্ষেত্রফল হবে। আর যদি আমি ছোট এই যে ভিতরে যে বাগানটা আছে, বাগানটার যদি আমি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে বাগানটার ক্ষেত্রফল দেখো তো, যদি বাগানটার ক্ষেত্রফল বের করি শুধু বাগানটার, তাহলে বাগানটার দৈর্ঘ্য কত ছিল l, প্রস্থ কত ছিল b, তাহলে বাগানটার ক্ষেত্রফল l ইন্টু b। এই টোটাল বড়টা থেকে যদি এই বাগানটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, তার মানে এটা থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি রাস্তাটা পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি আমাকে বের করতে দেয়, রাস্তার ক্ষেত্রফল কত হবে, এই টোটালটা থেকে এটা বাদ, তাহলে l প্লাস 2x ইন্টু b প্লাস 2x, এটা থেকে বাদ হয়ে যাবে l ইন্টু b, তাই তো। তাহলে বাদ দিই, দেখো l দিয়ে গুণ করছি, প্রথমে l দিয়ে b কে গুণ করছি, l b, এবার প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম,
এল দিয়ে বি কে গুণ করলাম, এবার এল দিয়ে 2x কে গুণ করছি, তাহলে কি হবে 2x এল হয়ে গেল। তাহলে এল এর কাজ হয়ে গেল। এবার 2x এর কাজ, 2x দিয়ে বি কে করছি, 2x দিয়ে বি কে করছি, তাহলে কি হবে 2x বি। তারপরে 2x দিয়ে 2x কে করছি, 2x দিয়ে 2x কে করলে 4x স্কোয়ার, 2x ইন্টু 2x 4x স্কোয়ার। মুছে দিলাম এটা। মাইনাস এল বি আছে, মাইনাস এল বি লিখে দিলাম। দেখো তো প্লাস এল বি আর মাইনাস এল বি কেটে গেল, পড়ে থাকলো এটা। এখান থেকে যদি আমি 2x কমন টেনে নিই, এই তিনটা থেকে 2x কমন টানছি, দেখো এখানেও 2x আছে, এখানেও আছে, এখানেও আছে, 2x কমন টেনে নিলাম, কি পড়ে থাকবে এল থাকলো, প্লাস আছে প্লাস দিলাম, 2x কমন চলে গেছে, বি পড়ে থাকলো প্লাস 4x স্কোয়ার থেকে 2x কমন টেনে নিচ্ছি, তাহলে 2x পড়ে থাকলো, তাই তো এটাই পড়ে থাকলো। তাহলে আলটিমেট আমার যেটা দাঁড়ালো, যদি বাইরে দিয়ে রাস্তা থাকে তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 2x ইন্টু এল প্লাস বি প্লাস 2x। ক্লিয়ার হলো? একদম মুখস্থ করে রাখবে, রাস্তাটা যদি বাইরে দিয়ে রাস্তা হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল 2x ইন্টু এল প্লাস বি প্লাস 2x। আর রাস্তাটা যদি ভিতর দিয়ে হতো, এটা বাগান আছে, বাগানের ভিতর দিয়ে রাস্তা আছে, বাগান আছে, বাগানের ভেতর দিয়ে রাস্তা দেওয়া হয়েছে, ভেতর দিয়ে, তাহলে কি হতো, তাহলে সবই একই থাকতো, শুধু এখানে 2x এর আগে যে প্লাস চিহ্নটা আছে এই চিহ্নটা মাইনাস হয়ে যেত, তখন হয়ে যেত 2x প্লাস এ 2x ইন্টু এল প্লাস বি মাইনাস 2x। যদি রাস্তাটা ভিতর দিয়ে থাকে তাহলে মাইনাস 2x, বাইরে দিয়ে থাকলে প্লাস 2x। ঠিক আছে, তাহলে এটা যদি রাস্তার ক্ষেত্রফল হয় তাহলে আমি বের করতে পারবো না এখন রাস্তার ক্ষেত্রফল। দেখো তো রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে, পারবো না। x মানে কি, x মানে রাস্তাটা কত মিটার চওড়া, কত মিটার চওড়া 10 মিটার চওড়া, তাহলে x এর জায়গাতে 10, তাহলে 2 ইন্টু 10 ব্র্যাকেট। l মানে দৈর্ঘ্য কতটা ছিল 100 মিটার, তাহলে 100 প্লাস b মানে প্রস্থ কতটা ছিল 80 মিটার, 80। 2 ইন্টু x এর ভ্যালু 10, 2 ইন্টু 10 করলে 20, 100 প্লাস 80 180, আর 10 আর 2 20, তাহলে 180 প্লাস 20 করলে 200, একবারে করে দিলাম ইন্টু 200। 2 2 4, এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য, তিনটা শূন্য বসে গেল। ঠিক আছে, ক্ষেত্রফলের একক কি হয়, দৈর্ঘ্যে বা প্রস্থের যেটা একক দেওয়া থাকবে, দৈর্ঘ্য বা প্রস্থের যেটা একক দেওয়া থাকবে, এখানে মিটার দেওয়া আছে, যেটা একক দেওয়া থাকবে তার বর্গ হয়ে যাবে ক্ষেত্রফলের একক। তার মানে মিটার দেওয়া আছে, বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল কত 4000 বর্গ মিটার। দেখো অপশন নাম্বার বি 4000 বর্গ মিটার। ঠিক আছে, বোঝা গেল? মুখস্থ রাখবে সূত্র 2x ইন্টু এল প্লাস বি প্লাস 2x। বাইরে দিয়ে রাস্তা থাকলে, ভেতর দিয়ে রাস্তা থাকলে 2x ইন্টু এল প্লাস বি মাইনাস 2x। ঠিক আছে, করে ভেঙে দেখাচ্ছে, আমি তো তোমাকে ডিরেক্ট বলতাম সূত্র এটা মুখস্থ রাখবে, মান বসিয়ে দিবে, ভেঙে দেখাচ্ছে এই কারণে যাতে করে বুঝতে পারো। ঠিক আছে, চলো বলছে এই অঙ্কটা এবার একটু অন্যরকম ভাবে আরেকটু দেখি। দেখো বলছে একটা বাগান আছে, বাগানটা 100 মিটার চওড়া, 80 মিটার প্রস্থ, 100 মিটার লম্বা 80 মিটার প্রস্থ। ঠিক আছে, এর চারিদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা দেওয়া হয়েছে, চারিদিকে 10 মিটার চওড়া রাস্তা দিয়েছে। তার মানে এই যে রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ এটা 10 মিটার চওড়া, 10 মিটার। আচ্ছা দেখো তো, যদি 10 মিটার চওড়া হয় তার মানে এই দিকে বাড়তি 10, যেটা আগে x ধরেছিলাম এখানে 10, এইদিকে বাড়তি 10 আর এই দিকেও বাড়তি 10 হবে, এই দিকেও বাড়তি 10। তাহলে এখন দৈর্ঘ্যটা 100 আর 10 10 20, 120 হয়ে গেছে না? তাহলে এখন দৈর্ঘ্যটা হয়ে গেছে 120, মানে বড়টার দৈর্ঘ্য 120 হয়ে গেছে। আচ্ছা এটার দৈর্ঘ্য কত হবে? দেখো 80 ছিল, 80 ছিল, 80 ছিল, এইদিকে 10 বেড়েছে, এইদিকে 10 বেড়েছে, তাহলে 10 10 20 বেড়ে গেছে, মানে 80 আর 20 100 হয়ে গেছে, তাহলে 100। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়ে গেল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে বড়টার ক্ষেত্রফল হয়ে গেল। এখান থেকে বাদ দিব কোনটা, ভেতরেরটা, ভেতরেরটার দৈর্ঘ্য কত ছিল 100 ছিল, প্রস্থ কত ছিল 80 ছিল, বাদ দিয়ে দিলাম।
দেখো এই দুটো থেকে 100 কমন যাবে, টেনে নিলাম 100 কমন, কি পড়ে থাকলো 120 পড়ে থাকলো, মাইনাস কি পড়ে থাকলো 80 পড়ে থাকলো। দেখো এই যে এটার এটা থেকে 100কে কমন টেনে নিলাম, কি পড়ে আছে 120 পড়ে আছে, মাইনাস 80 পড়ে আছে। 100 ইন্টু 120 থেকে 80 বাদ দিলে 40, তাহলে 4000 বর্গমিটার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলে আসো পরের অঙ্কে। চলে আসি 12 নম্বর। দেখ বলছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নাম্বারে 40% পাওয়া প্রয়োজন। কোনো একটা পরীক্ষা হচ্ছে যেখানে বলে দিয়েছে যে পাস মার্ক হচ্ছে 40% লাগবে। ঠিক আছে, একজন ছাত্র 265 নাম্বার পেয়েও সে 55 নাম্বার কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ রয়েছে। একটা স্টুডেন্ট 265 পেয়েছে, পাওয়ার পরেও ও 45 নাম্বারের জন্য ফেল করে গেছে। তার মানে ও আরো 45 পেলে পাস করে যেত। তার মানে আমি বুঝে গেলাম স্যার 5 নাম্বার 265 প্লাস 45, বুঝে গেছি। তাহলে উক্ত পরীক্ষায় মোট কত নম্বর, মানে মোট নম্বর কত ছিল? একদম খুব সোজা কোশ্চেন। দেখো বলছে একটা স্টুডেন্ট ছিল যে 265 নাম্বার পেয়েছে, পাওয়ার পরেও ও 45 নাম্বারের জন্য ফেল করেছে। তার মানে ও যদি আরো 45 নাম্বার পেত তাহলে ও পাস করে যেত না। তাহলে পাস করার জন্য তাহলে কত নাম্বার লাগবে? 265 প্লাস 45 যোগ করলে কত হবে? 5 5 10, আর এদিকে হয়ে যাচ্ছে 310, তাই তো? সরি 55 নাম্বারের জন্য ফেল করেছে, 55 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে প্লাস 55, 45 বললাম, ওটা 55 বলা আছে, 55 নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে 265 প্লাস 55, তাহলে কত হবে? 10, আর এদিকে 310, 320। তাহলে 320 পেলেও পাস করে যেত। 265 পেয়েছে, 55 জন্য ফেল করেছে, তাহলে আরো যদি 55 পেয়ে যেত তাহলে পাস করে যেত। তাহলে পাস করার জন্য 320 নাম্বার লাগতো। আচ্ছা, 320 নাম্বার লাগতো, কিন্তু আমার এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে পাস মার্ক হচ্ছে 40%, 40% পেলে পাস। তাহলে আমি বলতে পারি না যে 40% সমান 320? তাহলে 40% সমান আমি বলতে পারি তো? তাহলে আমি বললাম 40% নাম্বার পেলে পাস, আবার বলছি না 320 পেতে হবে পাস করার জন্য। তাহলে 40% সমান 320। তাহলে টোটাল পরীক্ষা কত নাম্বারের হয়েছিল? 100%। তাহলে 40% সমান যদি 320 হয়, তাহলে 1 সমান কত হবে? 1% সমান 320 ডিভাইডেড বাই 40। তাহলে 100 সমান কত হবে? 320 ডিভাইডেড বাই 40 ইন্টু 100। কেউ এখানেও কেটে দিতে পারো, 0 0 কাটলাম, 8 4 দিয়ে কাটলাম 8, 4 8 32, 8 দিয়ে 100কে গুণ করলাম 800। তাহলে কত নাম্বারের পরীক্ষা হয়েছিল স্যার? 800 নাম্বারের পরীক্ষা হয়েছিল। অপশন সি 800। দেখো WPSI 2019 এর কোশ্চেন কিন্তু। কত নাম্বারের পরীক্ষা হয়েছিল? 800 নাম্বারের পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। 13 নম্বরে দেখো বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে। এ এবং বি একসাথে করলে তাদের সময় লাগে 8 দিন। কাজটি এ এবং বি, কিছু টাইপিং এরর হচ্ছে, এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন। যদি একা বি কাজটি করতে চায়, বি কাজটি করতে চায় তাহলে তার কতদিন সময় লাগবে? একদম খুব সোজা একটা অঙ্ক দিয়েছে। দেখো আমরা এই টাইপের অঙ্ক প্রচুর প্র্যাকটিস করে এসেছি। কি স্যার? বলছে এ একটা কাজ করে 12 দিনে, এ একটা কাজ 12 দিনে করে। আমি ধরে নাও এ একজন ব্যক্তি, আমি অরিন্দম ব্যক্তি, এ দিয়ে আছে মিলে গেছে, আমি একটা কাজ 12 দিনে করতে পারি। আমার সাথে আরেকজনকে নিলাম বি কে, আমরা দুজন যদি কাজ করতে যাই ওই কাজটা, তো নিঃসন্দেহে কম লাগবে। বলছে দুজন মিলে যদি যায় তাহলে 8 দিন লাগছে। আমার একা 12 দিন লাগছিল, দুজন মিলে করলে 8 দিন লাগছে। তাহলে ও বি যদি একা করতো তাহলে কতদিন লাগতো? এই তো কোশ্চেন। তাহলে দেখো এ আর এ বি, এ প্লাস বি। বলছে এ যখন একা কাজটা করছিল এর 12 দিন লাগছিল,
আর এ বি যখন দুজন মিলে কাজটা করছে তখন ওর 8 দিন লাগছে, এটাই তো বলা আছে। আমি করব কি, আমি এই দুজনের লসাগু নেব, ঠিক আছে, 12 আর 8 এর লসাগু নিব। আমি লসাগু করব 12 আর 8 এর, 12 8 এর আমি লসাগু নিব। বলো তো 12 8 এর লসাগু কত হবে? 24 হবে না? 12 8 এর লসাগু 24, তাহলে আমি 12 আর 8 এর লসাগু নিয়ে নিলাম 24। আমি ধরে নিলাম টোটাল কাজটা 24 ইউনিট। তোমার মনে হতে পারে স্যার কেন ধরলেন, হতেই পারে মনে প্রশ্ন জাগতে পারে আপনি কেন ধরলেন 24। তুমি নাও ধরতে পারো, তুমি 24 না ধরে তুমি 50 ধরো, 60 ধরো, 100 ধরো, যা ইচ্ছা ধরতে পারো, কিন্তু এমন কিছু আমরা ধরবো যাতে করে আমার হিসাবটা সুবিধা হয়, আমার কাটাকাটি করতে সুবিধা হয়। আমি এমন একটা অদ্ভুত মান ধরে নিলাম যেটা আমার কাটছি ভগ্নাংশে আসছে, অ্যান্সার একই আসবে, কিন্তু কি দরকার, ওই জন্য আমরা লসাগু নিলাম, কারণ লসাগু দিয়ে সবাই বিভাজ্য, ঠিক আছে। তাহলে 12 আর 8 এর লসাগু নিলাম 24 হলো। এবার বলছি তাহলে টোটাল কাজ 24 ইউনিট। আচ্ছা, এ 12 দিনে 24 ইউনিট কাজ করে, এ 12 দিনে 24 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করবে? 24 ভাগ 12, 2 করবে না, তাই তো? তাহলে 12-র সাথে 2 গুণ করলে 24 হয়। তাহলে এ একদিনে কত করবে? 2 করবে। তাহলে এর ক্ষমতা কত? 2। এর এফিসিয়েন্সি কত? 2। এর ক্ষমতা হচ্ছে 2। বোঝা গেল? বা তুমি এইভাবেও মনে রাখতে পারো, চলো 24 দিয়ে 12কে ভাগ করে দিলে 2, বা তুমি এইভাবে মনে রাখো 12-র সাথে 2 গুণ করলাম 24 হয়ে গেল। তাহলে এর এফিসিয়েন্সি কত? 2। এফিসিয়েন্সি মানে ক্ষমতা, মানে ও একদিনে কত করছে। এ যদি 12 দিনে 24 ইউনিট করে তাহলে একদিনে 2 করবে, তাহলে এটাই হয়ে গেল এর ক্ষমতা। কিভাবে এটা বের করলাম? 12-র সাথে 2 গুণ করলে 24 হয়, তাহলে 2, বা তুমি 24কে 12 দিয়ে ভাগ করে দাও, 2 বেরাবে, ঠিক আছে। একই রকম ভাবে এ আর বি একসাথে 8 দিনে 24 ইউনিট করে, তাহলে একদিনে কত করবে? 24 ভাগ 8 কত করবে? 3 করবে। তাহলে এ আর বি এর একসাথে ক্ষমতা এফিসিয়েন্সি হয়ে গেল 3। তাহলে দেখো কি দাঁড়ালো, এর ক্ষমতা 2 আর এ প্লাস বি এর ক্ষমতা 3। এ আর বি দুজনের একসাথে ক্ষমতা 3, তার মধ্যে এর একার 2, তাহলে বি এর কত হবে? 3 - 2। তাহলে আমি যদি বি এর এফিসিয়েন্সি বের করি, বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর ক্ষমতা কত হবে? বি এর ক্ষমতা হচ্ছে 3 - 2, 1। বোঝা গেল কেন করলাম 3 - 2? এ প্লাস বি এর ক্ষমতা 3, তার মধ্যে এর একা হচ্ছে 2, তাহলে বি এর কত হবে? এ প্লাস বি থেকে এ বাদ, মানে 3 থেকে 2 বাদ 1, তাহলে বি এর ক্ষমতা বেরিয়ে গেল 1। আমাকে কোশ্চেন বলেছে যে বি এর কতদিন সময় লাগবে। আচ্ছা বলো তো, বি ক্ষমতা 1 মানে কি? বি একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে ওর 24 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? 24 দিন লাগবে, ঠিক আছে, 24 দিন লাগবে। তাহলে কতদিন লাগবে বি এর কাজটা করতে? আমি এখানে লিখে দিলাম। তাহলে বি এর কাজটা করতে কতদিন লাগবে? যেহেতু ওর ক্ষমতা 1, তাহলে 24 ভাগ 1, 24কে 1 দিয়ে ভাগ করলে স্যার 24ই হবে। তাহলে কতদিন সময় লাগবে বি এর? 24 দিন সময় লাগবে, ঠিক আছে। কতদিন লাগবে? 24 দিন লাগবে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন ডি, 24। বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে। 14 নম্বর দেখো, বলছি একটি দলে 75টি মেয়ের গড় ওজন 47 কেজি। পরে জানা যায় একটি মেয়ের ওজন লিখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন ছিল 25 কেজি। তাহলে দলের 75টি মেয়ের আসল গড় ওজন কত? বলছে একটা দল আছে, দলে 75টা মেয়ে আছে, ওই 75টা মেয়ের গড়ে ওজন হচ্ছে 47 কেজি করে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বলছে ওদের মধ্যে একটা মেয়ের অরিজিনালে ওজন ছিল 25 কেজি, কিন্তু ভুল করে 45 কেজি লেখা হয়ে গেছে। ওর ওজন ছিল 25 কেজি, কিন্তু ভুল করে 45 কেজি লিখে দিয়েছে। তাহলে নিঃসন্দেহে দেখো তো, 25 ছিল, ভুল করে 45 লিখে দিয়েছে, মানে 20 কেজি বেশি লিখে দিয়েছে। তাহলে বলছে যদি আমি ভুলটাকে সংশোধন করে নিই, যদি আমি অরিজিনালটা লিখে দিই, তাহলে আমার গড় ওজন কত দাঁড়াবে? তো নিঃসন্দেহে 47-এর থেকে কিছু কমে যাবে, এটাই বের করতে দিয়েছে। তাহলে দেখো কি করব, যেভাবে করছি সেভাবে করবে। আচ্ছা, তুমি যদি নর্মাল উপায়ে বের করতে যাও তাহলে একটু লেন্দি হয়ে যাবে অঙ্কটা,
কি লেন্দি হয়ে যাবে। তুমি 75টার মেয়ের গড় ওজন 47 কেজি করে, তাহলে তুমি কি করবে, 75 ইন্টু 47 করতে হবে তোমাকে, তাই তো করতে হবে। 75 ইন্টু 47 করলে তাহলে টোটালটা বেরিয়ে গেল ওজন। ওখান থেকে বাদ দিতে হবে তোমাকে কত, 45, আর যোগ করে দিতে হবে 25, দিয়ে আবার 75 দিয়ে ভাগ, অনেক বড় হয়ে যাবে। আমরা একটু অন্য প্রসেসে আসি। দেখো বলছে 75টা মেয়ে ছিল, এদের গড় ওজন ছিল 47 করে, 47 কেজি করে, ঠিক আছে। আচ্ছা বলছে একটা মেয়ের ওজন অরিজিনালি থাকার কথা 25 কেজি, যেভাবে স্যার লিখছি সেভাবেই করবে। রাইট চিহ্ন দিচ্ছি, তার মানে এটা রাইট চিহ্ন এখানে মাথার উপরে দেওয়ার মানে হচ্ছে এটা অরিজিনাল ওজন, ঠিক আছে। এটা হওয়ার উচিত ছিল, এটা হওয়ার ছিল, কিন্তু ভুল করে কত লিখে দিয়েছে, 45 কেজি। তাহলে ভুল করে লিখে দিয়েছে 45 কেজি, এটা ভুল করে লিখেছে, ঠিক আছে। তাহলে ওর অরিজিনালি হওয়া উচিত ছিল 25 কেজি, ভুল করে লিখেছে 45 কেজি, ঠিক আছে। আচ্ছা 25 কেজি লিখা উচিত ছিল, ভুল করে 45 কেজি লিখেছে, তার মানে 20 কেজি বেশি লিখেছে না। এদের ডিফারেন্সটা কত, 20 কেজির, 20 কেজিটা বেশি লিখে দিয়েছে, তাই তো। এখানে স্যার 25 থেকে মাইনাস করলেন 45 মাইনাস 20 হবে, এরকম কোনো ব্যাপার না, কিন্তু আমি এই দুটো ডিফারেন্স বের করছি, বিয়োগফল বের করছি না যে 25 থেকে 45 বাদ। আমি বললাম এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে, 20 কেজির হচ্ছে। 20 কেজিটা বেশি লিখেছে, ওই জন্য সামনে প্লাস দিলাম, ঠিক আছে। লিখা উচিত ছিল 25 কেজি, ভুল করে 45 কেজি হয়ে গেছে, তার মানে কতটা বেশি লিখে দিয়েছে, 20 কেজি বেশি লিখে দিয়েছে। আচ্ছা 20 কেজি যদি বেশি লিখে থাকে, তাহলে আমাকে 20 কেজি মাইনাস করতে হবে। এই 20 কেজি আমি বেশি লিখে রেখেছি ভুল করে, তাহলে অরিজিনালে 20 কেজি মাইনাস করতে হবে, তাহলে ঠিক করতে গেলে তাহলে -20। আচ্ছা এই যে 20 কেজিটা মাইনাস করলাম, এটা 75 জনের মধ্যে ডিভিশন হবে। এই 20 কেজিটা ডিভাইড হয়ে যাবে 75 জনের মধ্যে, তাহলে 20 ডিভাইডেড বাই 75, ঠিক আছে। তাহলে আমার আলটিমেট কি অ্যান্সার দাঁড়ালো, 47 মাইনাস 20 বাই 75। বোঝা গেল স্যার। এখানে প্লাস 20 হয়েছে, 20 কেজি বেশি বলে আমি এখানে মাইনাস করে দিলাম। বাই চান্স যদি কোশ্চেনে এরকম বলা থাকতো যে ওর অরিজিনালি ওজন হচ্ছে 45 কেজি, ভুল করে 25 লিখে দিয়েছি, তার মানে 20 কম লিখেছি, তাহলে আমি এখানে 20 প্লাস করতাম, 20 ডিভাইডেড বাই 75। কেটে দাও, দেখো 5 দিয়ে কাটলাম, 4 5 20, 5 15 75, তাহলে হয়ে গেল 47 মাইনাস 4/5। এখানে করে দিই 47 মাইনাস 4/15, ঠিক আছে। 4/15 মানে 4/15 মানে 4কে 15 দিয়ে ভাগ, পয়েন্ট নিলাম 40 হয়ে গেল, পয়েন্ট নিলাম 40 হয়ে গেল, 15 2 30, 10 হয়ে গেল, 6 15 90, আবার 6 15 90, আর 6 করে তাহলে চলতে থাকবে, ঠিক আছে। আমি কত ঘর পর্যন্ত নিব, কোশ্চেনে কত ঘর পর্যন্ত বলেছে, 2 ঘর, তাহলে আমার 2 ঘরই লাগবে। আচ্ছা দেখো তো 47 মাইনাস 6 আছে, 3 নাম্বার ঘরটা কত আছে, 5-এর থেকে বেশি আছে, তাহলে আমি আগে 1 যোগ করে দিলাম, তাহলে 0.27 করে দিলাম। এটা যেহেতু 5-এর থেকে বেশি আছে ওই জন্য 1 যোগ করে দিলাম, তাহলে কত দাঁড়াবে, 46.73, 46.73 কেজি, 46.73, অপশন নাম্বার এ, ঠিক আছে। 46.73 কেজি। বোঝা গেল, বোঝা গেল স্যার। স্যার ভাগ ভাগ নিজে থেকে করে নিবে, এভাবে স্যার যেভাবে বাচ্চাদের মতো করে করো, না বুঝতে পারলে বাচ্চাদের মতো করে করে নিবে। 15 দিয়ে 4কে ভাগ, যাচ্ছে না ভাগ, পয়েন্ট নিলাম, একটা শূন্য আসলো, 15 2 30, 10 হলো, পয়েন্টের জন্য আর একটা শূন্য নামলো, 6 15 90, আবার 10 হলো, আবার পয়েন্টের জন্য একটা শূন্য নামাবো, এই চলতে থাকবে, 6 6 করে চলতে থাকবে, এভাবে করে নেবে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত হলো, 46.73 কেজি। বোঝা গেল। যদি এখানে প্লাস হয় তাহলে এখানে মাইনাস হবে, এটা যদি মাইনাস বেরাতো, কম বেরাতো, তাহলে এখানে আমাকে অ্যাড করতে হতো প্লাস করে, আর যেটা অ্যাড করব আলটিমেট যতজন আছে ওটা দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। চলে আসি পরের অঙ্ক, আজকের শেষ অঙ্ক 15। বলছে
একটা মোটর গাড়ির চাকা 440 মিটার চললে 1000 বার ঘুরতে হয়, তাহলে চাকার ব্যাস কত? দেখো, এটা মোটর গাড়ির চাকা আছে, এটা মোটর গাড়ির চাকা। বলছে ব্যাস কাকে বলে? ব্যাস হচ্ছে কোনো বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যা, কেন্দ্রগামী যে কোনো জ্যা তার ব্যাস। ঠিক আছে, আমরা নর্মালি কি ভাবি, যে আমরা মনে মনে ভাবি স্যার অনেকেই যে একদম কেন্দ্রগামী মিডিল দিয়ে গেছে সেটাই শুধু জ্যা, না, কেন্দ্রগামী যে কোনো, তুমি কেন্দ্র দিয়ে যে কোনো জ্যাকে টেনে দাও এটাও তার ব্যাস। প্রত্যেকটা দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা দৈর্ঘ্য সমান। আর ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে ওর বৃত্তচাপের উপর দৈর্ঘ্য, মানে এইটুকুটা, অর্ধেকটা, এই টোটালটার যে অর্ধেক, এইটুকুটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেখো তো, আমি যদি ব্যাসার্ধকে আর বলি, ব্যাসার্ধকে আর বললাম মানে ব্যাসার্ধ কোনটা? এখান থেকে শুরু করে এইটুকুটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে টোটাল ব্যাসটা কত হবে? টোটাল ব্যাসটা কত হবে? টোটালটা এইটুকুটা যদি আর হয় তাহলে টোটালটা 2r হবে না? তার মানে আমি বলতে চাইলাম ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? ব্যাস 2r হবে। ঠিক আছে, ওর ডবল হবে ব্যাসার্ধ। দেখো নামের মধ্যেই আছে ব্যাসের অর্ধ, মানে ব্যাসের অর্ধেক। ঠিক আছে, আচ্ছা বলো তো, এই চাকাটা যদি একবার রাউন্ড খায়, এই চাকাটা একবার রাউন্ড খেয়ে গেল পুরোটা, তার মানে কতটা দৈর্ঘ্য গেল? ও নিজের এই পরিধিটা গেল না? এই যে এইটুকুটা যতটা আছে এইটুকুটাই তো ও সামনের দিকে এগিয়ে যাবে। ও এখান থেকে, এই চাকাটা এখান থেকে ঘুরে আসলো, চাকাটা ঘুরে ধরে নাও এখানে আসলো, তাহলে কতটা দৈর্ঘ্য গেল? ওর এখান থেকে শুরু করে এতটা যে দৈর্ঘ্যটা হয় সেটাই গেল সামনের দিকে। তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটাকেই আমরা অঙ্কের ভাষায় পরিধি বলি, এটাকেই আমরা অঙ্কের ভাষায় পরিধি বলি। তার মানে একটা বৃত্তের পরিধি কতটা সেটা আমাকে জানতে হবে। তাহলে জানি, বলছে পরিধি, তাহলে বৃত্তের পরিধি কি হয়? পরিধি সূত্র কি? একটা বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে 2πr। পাই মানে কি স্যার? পাই মানে 22/7। আর মানে কি? আর মানে এখনই বললাম ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে 2πr, এটা হচ্ছে পরিধি। কোশ্চেনে কি বলেছে? মোটর গাড়ির চাকাটা 440 মিটার চলতে তাকে 1000 বার ঘুরতে হয়, একবার ঘুরলে ও 2πr এত সেমি যায়, এত মিটার যায়। একবার ঘুরলে চাকাটা নিজের পরিধি যায়, তার মানে 2πr মিটার যায়। যেহেতু এখানে মিটার দিয়ে বলেছে, মিটার দিয়ে বললাম, এত মিটার যায়। একবার ঘুরলে যদি এত মিটার যায় তাহলে 1000 বার ঘুরলে কত যাবে? এত ইন্টু 1000। তাহলে চাকাটা 1000 বারে কত যাবে? 2πr ইন্টু 1000, এত মিটার যাবে। তাই তো কোশ্চেনে বলেছে এটা সমানই হচ্ছে 440। বলছে ও 440 মিটার যায়, তাহলে এটা সমান 440। এখান থেকে আমাকে কি বের করতে হবে? ব্যাস বের করতে হবে। দেখো বলেছে চাকার ব্যাস কত, ব্যাস মানে কি 2r, আমাকে 2r এর মান বের করতে হবে। ঠিক আছে, তুমি r বের করে নিয়ে ডবল করে দিতে পারো, বা আমি 2r বের করবো, যেহেতু আমার 2r এখানে পেয়ে যাচ্ছে, আমি 2r বের করে নেবো, খাটার দরকার নেই। দেখো তাহলে 2 আর r রেখে দিলাম, পাই আছে, পায়ের মান 22/7 ইন্টু 1000 আছে, 1000 লিখে দিলাম, সমান 440। আচ্ছা ঠিক আছে, দেখো 2rটা আমি বের করব, তাহলে 2rটাকে একদিকে রেখে দিচ্ছি, বাদ বাকি সবগুলোকে সমানের ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। 2r সমান 440 আছে, এদিকে 22/7 গুণ ছিল, এদিকে আসলে ভাগ হয়ে গেল, তার মানে উল্টে গেল 7/22। ঠিক আছে, 1000 এদিকে গুণ আছে, ওইদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে ইন্টু 1/1000। ঠিক আছে, দেখো 440, এটা 440। ঠিক আছে, একটা শূন্য কেটে দিলাম, 22 দিয়ে 44কে কেটে দিলাম, 2 হলো। ঠিক আছে, আর স্যার 2 দিয়ে আবার 100কে কাটতে যাব না, কারণ আমার তাহলে অসুবিধা হয়ে যাবে। আমি নিচে যখনই দেখবে নিচে 110 শূন্য যুক্ত টার্ম আছে, আমি ওগুলোকে রেখে দেব। ঠিক আছে, শূন্য, তাহলে আমার ভাগ করতে সুবিধা। দেখো কি হচ্ছে, উপরে 7 2 14, আর নিচে হচ্ছে কত? 100। আচ্ছা দেখো 14/100,
তার মানে এটার ভ্যালু কত দাঁড়াবে? নিচে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক সরে আসবে, তাহলে কি হবে স্যার? 0.14। এবার দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 0.14 মিটার। তাহলে 2r এর ভ্যালু কত হলো? 0.14 মিটার। 2r এটাই তো ছিল ব্যাসের, ব্যাস সমান 2r, আমাকে ব্যাসই জানতে চেয়েছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 0.14 মিটার। তাহলে অপশন নাম্বার বি 0.14 মিটার। ঠিক আছে, বোঝা গেল? এই পর্যন্তই থাকলো। নেক্সট আমরা তৃতীয় সেট নিয়ে আসবো। বোঝা গেল? আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। কি আপডেট আছে স্যার? আমরা মার্চের 2 তারিখ থেকে জিডি নতুন ব্যাচ চালু করতে যাচ্ছি। জিডির ব্যাচ একদম শুধুমাত্র জিডি, অন্য কোনো পরীক্ষার জন্য নয়। তো যারা অন্য কোনো পরীক্ষা দিবে তাদের জন্য এটা ব্যাচ নয়, যারা জিডি দিবে তারা আসতে পারো, আসবে, এসে একবার রিয়েলাইজ করো, একবার পড়াটাকে সুন্দরভাবে উপভোগ করো, তারপরে বোঝো যে আমরা পড়বো কিনা। তোমাকে এমন না যে এসে এখানেই পড়তে হবে, কিন্তু আসো একবার, এসে পড়াটাকে দেখো, বোঝো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস করো। মার্চের 2 তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাস। ঠিক আছে, সমস্ত কিছু ম্যাথ, রিজনিং, জিকে, হিন্দি সবই করানো হবে, এসে ট্রাই করতে পারো। চলো, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবে, আর শেয়ার করে দিবে। আসলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।